এই নাই কাপড় নাই না পুরাও কাপড় দিয়েছিলাম না ওরা মনে করি পুরাটা মনে করে দিস খাওয়ালে খাওয়া আগে দেন আমার ফোন দেন কলে ফোন দেবো ওই যে ক্যামেরা 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 এই যে ওই যে লাল গাড়ির কাজ দিছি আবার আচ্ছা আচ্ছা পরে দিছেন কি কনে কথা কমু হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। কেমন আসসালামু আছেন আলাইকুম। সবাই? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আপনি আসসালাম। কেমন আছেন ম্যাম? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। ওকে, অনেকদিন পরে নাকি আমাদের সেই সানডেতে ক্লাস হয়েছিল। আচ্ছা, এখন সময়গুলো অনেক মনে হবে যে এত দেরিতে কেন। আচ্ছা, মাইক্রোফোন গুলো মিউট রাখেন সবাই। যখন হচ্ছে আমাদের মোটামুটি আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ স্টার্ট করে দিব বা প্র্যাকটিক্যাল কাজের প্রেশার যখন আসবে তখন মনে হবে না টাইমগুলো আমাদের জন্য ইফেক্টিভ হচ্ছে, কারণ আপনারা ওই টাইমগুলোতে ওই কাজগুলো অনেক ভালোভাবে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। এই গ্যাপটা আপনাদের হেল্প করবে যে কাজগুলো প্রত্যেক ক্লাসে আমরা শিখবো সেগুলো প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে এক্সপ্লোর করতে হেল্প করবে কিন্তু। এবং দেখেন যে আসলে এখানে থিওরিটিক্যালি আমরা জানবো, বাট জানার চেয়ে বেশিরভাগ সময় আমাদের কাটবে কিন্তু প্র্যাকটিক্যাল কাজে, এবং এই কাজগুলো কিন্তু প্র্যাকটিস করা ছাড়া কোনো বিকল্প নাই। হ্যাঁ, আপনি হচ্ছে একটা লেকচার শিট নিলেন, নিয়ে সেটা পড়লেন, পড়লে বুঝলেনও, ধরেন একটা লেকচার শিট আপনার হাতে তুলে দিলাম, বিষয়গুলো বুঝবেন যে আসলে হ্যাঁ এইভাবে এগুলো পারফর্ম করে, কিন্তু প্র্যাকটিক্যালি না যতক্ষণ সেটাতে আপনি ইনভলভ হচ্ছেন বা এক্সপ্লোর করছেন প্র্যাকটিক্যালি জিনিসগুলো, ততক্ষণ কিন্তু জিনিসগুলোর কনসেপ্ট আপনার 100% ক্লিয়ার হবে না, এবং আপনার সেই পারফরমেন্সও ইমপ্রুভ করতে পারবেন না। মানে পারফরমেন্স বলতে আপনার কাজের কোয়ালিটি। আমি বলেছিলাম আপনাদের ফার্স্ট ক্লাসে যে এখানে যা আছে সবকিছু আমরা বুঝে যাব একটা কোর্স থেকে। মানে যারা ডিজিটাল, মানে ম্যাক্সিমামে আমি ধরছি, কিন্তু এখানে নিউ হয়তো দুই একজন কিছু জানেন, ম্যাক্সিমামে আমি নিউ ধরছি যে আপনারা যারা আছেন সবাই হচ্ছে একদম আপনারা জিরো থেকে স্টার্ট করছেন ধরে নিব আমি। তো সেক্ষেত্রে যে ডিজিটাল মার্কেটিং এর আমরা কিছুই হয়তো বা জানি না, তারপরেও দেখবেন যে এই টোটাল কোর্সটা করার পরে আপনি যদি জাস্ট শুধু ক্লাসগুলোও করেন, অন্তত আপনি প্র্যাকটিসও যদি না করেন, ওভারঅল বিষয়টা আপনার নলেজে চলে আসবে বা বিষয়গুলো আপনি ক্যাচ করতে পারবেন যে আসলে ডিজিটাল মার্কেটিং এর কোন ফিল্ডে কোন বিষয়গুলো নিয়ে কাজ করা হয়। কিন্তু ওই কাজগুলো শুধু জানাটা আপনার জন্য এনাফ না সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে। সে কাজগুলো যখন আপনি প্র্যাকটিক্যালি করবেন, অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন, তখন আপনার কাজের কোয়ালিটিটা ইমপ্রুভ হবে, তখন আপনি নিজেকে একজন এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার হিসেবে যে কোনো জায়গায় নিজেকে সার্ভ করতে পারবেন, হোক সেটা দেশের বাহিরে বা দেশের ভেতরে, যে কোনো জায়গায়। ঠিক আছে? ওকে, তো এখন ইউজুয়ালি আপনাদেরকে নিয়মটা বলেছিলাম যে আমি যেটা করি যে শুরুতে প্রিভিয়াস ক্লাস থেকে কোশ্চেন নেওয়া হয়। প্রিভিয়াস ক্লাসে যে বিষয়গুলো লেকচার, মানে যে বিষয়গুলো বোঝানো হয় বা লেকচারটা যেটার উপর থাকে ওর উপরে আমরা হচ্ছে কোশ্চেন নেই, বা প্রবলেম ক্রিয়েট হয় প্র্যাকটিক্যাল কাজ করতে, যে সেগুলো সলভ করার চেষ্টা করি আমরা শুরুর 10 থেকে 15 মিনিট সময়টা হাতে এভাবে রাখি। তো যেহেতু আমরা তেমন কিছু মানে আমাদের লার্নিং স্টেজে এখনো যাই নাই, বা আমাদের হচ্ছে পরিচিতি পর্ব ছিল প্রথম ক্লাসটা, তাই না? তারপরও যদি কারো কোশ্চেন থাকে আমাদের প্রথম ক্লাস থেকে বা যে কোনো বিষয়ে, আমরা কিছুক্ষণ এগুলো নিয়ে আলোচনা করতে পারি। হ্যান্ড রেজ করবেন, যদি একাধিক পার্সন হন হ্যান্ড রেজ করলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের ডিসিপ্লিনটা আমরা মেনটেন করে চলতে পারবো। আচ্ছা, আরিফ হোসেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের মডিউলটা কি আমাদের এই শিক্ষকদের যেটা দেয়া আছে ধারাবাহিক অনুযায়ী সেভাবে হবে, নাকি আপনি কোনোভাবে? না, মডিউলে আপনাদের যা আছে সবই পাবেন। আমার হাতে যে মডিউলটা আসছে এখানে যা জি। আছে সবই পাবেন, কিন্তু এই ধারাবাহিকতা আমি মেনটেন করতে পারবো বা করবো কিনা সেটা নিশ্চয়তা নাই, কারণ আমি আসলে চেষ্টা করি যে আসলে যে যেই ওয়েতে গেলে, যেমন দেখা যায় যে আমাদের বর্তমান নতুন মডিউলটাতে কিন্তু এসইও দিয়ে শুরু করেছে, স্টার্টিংটা কিন্তু এসইও দিয়ে আছে নতুন মডিউলে। তো এখন ধরেন আপনারা হয়তো বা দুই একজন কিছু নলেজ আছে, বা আমি ধরে নিলাম কাজ করেন, আপনারা পারেন বা ধারণা আছে ধরে নিলাম, তাদের জন্য হয়তো জিনিসগুলো ক্যাচ করা সহজ হয়ে যেতে পারে, বাট যারা একদম নতুন তাদের জন্য সেটা একটু কঠিনও মনে হতে পারে, বা চেষ্টা করলে পারা যাবে, কঠিন মনে হবে না। তা আমি আসলে চাই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে শুরু করব, এবং বিষয়গুলো আপনারা সব পাবেন এতটুকু জেনে রাখেন, এবং আসলে আমি যেটা যখন নিলে আপনাদের যেভাবে সুবিধা হবে আমি ওভাবেই কভার করব।
না সেটা ঠিক আছে না, কালকে কি পড়া হবে, আগামী সপ্তাহে কি হবে, এটা এটা একটা বলে তারে দেবো। হ্যাঁ, এটা আপনারা এটা জানতে চাইলে বলে দেবো যে ম্যাম আগামী ক্লাসে কোন টপিকে হবে, আমাকে আস্ক হ্যাঁ করলে আমি এটা বলে দেবো। এটা আপনারা একটু রিসার্চ করতে চান, তাই তো? একটু অ্যাডভান্সে রিসার্চ করে আসতে চান, সেটা হ্যাঁ করতে পারবেন। ওইটা আমি বলে দেবো, ওইটা টপিকটা আমাকে আস্ক করবেন। জি। ঠিক আছে? এরপর পাশাপাশি মনে করেন আমাদেরকে তো এখানে একটা সিলেবাস দেয়া হয়েছে এই শিক্ষণ থেকে ওয়েবসাইটে, হ্যাঁ, যে আমাদের কি কি টপিকস কভার করা হবে। হুম। সেটা কি আপনার কাছে আছে নাকি আপনাকে আলাদা অন্য কোনো মডিউল দেয়া হয়েছে, একটু জানতে চাচ্ছিলাম। আপনাদের মডিউলটা আরো ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, জি আপনাদের মডিউলটা ডেভেলপ করা হয়েছে। ওয়েবসাইটে যেটা আছে এটা আরো আপডেটেড ভার্সন। ওইটা ওয়েবসাইটে এখনো আমাদের ওয়েবসাইটে কাজ চলতেছে, কিন্তু দেখবেন অনেক কিছু কিন্তু কিছু কিছু বিষয় ইনকমপ্লিট অবস্থায় আছে। ওয়েবসাইটে তাহলে তো দেখতেছি আপডেট করা নাই, কিন্তু নতুন মডিউল যেটা আসছে এটা থেকে অনেক অনেক আপডেটেড ভার্সন। তাহলে তো সেটা আমরা পেতে ওইটা পারি মনে হয়। আপনাদেরকে প্রোভাইড করবে। কিছু অ্যাডজাস্টমেন্ট আরো লাগবে। যেমন আচ্ছা আমাদের কাছে সাজেশন চাওয়া হয়েছে কোন ক্লাসের, যেমন ওখানে পিন্টারেস্ট মার্কেটিং এর ক্লাস রেখেছে একটা, যেমন তারপর আমি বলেছি না এখানে আমার 2টো লাগবে, ইমেল মার্কেটিং আমার মিনিমাম 2টো ক্লাস লাগবে। এই যে বিষয়গুলো আমি রেকমেন্ড করেছি, এই জিনিসগুলো ওনারা একটু অ্যাডজাস্ট করে আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? অথবা আমি দিয়ে দিব। আমরা এই জিনিসগুলো এগোতে থাকি ধাপে ধাপে, অথবা আমি আপনাদের প্রোভাইড করতে পারবো। ঠিক আছে? ওগুলো অ্যাডজাস্ট করে আমি ফাইনালটা পেলে, অলমোস্ট সবই আছে বাট আরেকটু অ্যাডভান্সে আছে। ঠিক আছে? সব জিনিস অলমোস্ট পাবেন বাট আরেকটু অ্যাডভান্সে আছে জিনিস। জি ম্যাম, থ্যাংক ইউ, আমার একটু জানা ছিল মডিউল নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। সাউন্ডটা আপু আপনার ফোনে হলে আপনার রাইট সাইডের বাটনে চাপবেন, পিসি থেকে হলে যে এখানে এই যে সাউন্ড অপশন স্পিকার, এটাতে বাড়াবেন। ভালো হয় সাউন্ডটা। আচ্ছা, আমার সাউন্ড কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন আপনারা? জি আচ্ছা, আর আমার স্ক্রিনটাও তো দেখা যাচ্ছে, তাই না? জি শিওর। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, ওই মেসেঞ্জার গ্রুপে যদি অ্যাড না দিয়ে থাকে এখনো, আপনারা হচ্ছে এই যে হেল্পলাইন যে নাম্বারগুলো আছে এগুলাতে নক দিবেন। ঠিক আছে? মেসেঞ্জার অনেকে মেসেঞ্জারে পাইছে, আবার অনেকে কিন্তু ফেসবুক গ্রুপে পান নাই, তাই না? জি কারণ এইগুলোর আমাদেরকে অ্যাক্সেস কিন্তু আমার কাছে নাই, বুঝছেন? মানে জি জি অ্যাক্সেস ঠিক বলতে আছে। ওগুলো অ্যাডের জন্য হচ্ছে কিন্তু আমাদের আলাদা অ্যাডমিন আছে, যারা হচ্ছে অ্যাডমিন প্যানেল আছেন, তারা এগুলো একটা দেখে দেখে আপনাদের অ্যাকাউন্ট গুলো দেখে দেখে মিলিয়ে দেন, অ্যাপ্রুভাল দেয়। সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হাত নেই, আমার থাকলে তো আমি দেখে একসাথে সবাইকে করে দিতাম। মেসেঞ্জার গ্রুপে না থাকলে এটা আপনারা, এবং ফেসবুক গ্রুপে না হলে এই নাম্বারে করবেন। এবং ফেসবুক গ্রুপের থেকে মেসেঞ্জার গ্রুপটা আপাতত আপনাদের প্রয়োজন হবে বা আপনাদের জন্য প্রয়োজনীয়। ফেসবুক গ্রুপটা আস্তে ধীরে জয়েন হোক বা অ্যাপ্রুভ করুক, সমস্যা নেই, বাট মেসেঞ্জার গ্রুপটা প্রয়োজনীয়। ওইটাতে জয়েন হয়ে যাবেন তো যত দ্রুত সম্ভব হয়। এই যে নাম্বারে ফোন দিবেন দিনে অফিস টাইমে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন? ইয়াসমিন হ্যান্ড রেজ করে আছেন। ইয়াসমিন হ্যান্ড রেজ করে আছেন। নিজের নামে ফেসবুক না করা, হ্যাঁ করবে আশা করি, কিন্তু ওই যে ভাইয়া যেটা বললো যে আপনাদের নিজেরটা হলে রোজ ওদের মিলিয়ে নিতে সুবিধা হয়, বাট অনেকটা নিজের নামে নাও থাকতে পারে। এটা তো আসলে কিছু করার নাই, এটার জন্য তো আবার আইডি খুলবেন, আবার অ্যাপ্রুভ করে দেবে আশা করি। ঠিক আছে? অ্যাপ্রুভ করে দেয়, প্রবলেম হয় না। অনেকে তো দেয়, আকাশ বাতাস অনেক নামই দেয়, সমস্যা হবে না আই থিঙ্ক। ওকে, ঠিক আছে। প্রশ্ন নেই, আমরা ক্লাসে ফিরে আসতে পারি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন না থাকলে, কোশ্চেন থাকবে না সাধারণত, যেহেতু আমরা মেইন এখনো তেমন কিছুতেই আমরা জানি না, বা জি। কোশ্চেন আসার মতন এখনো সিচুয়েশন হয় নাই, তাই না? আগামী ক্লাসে হয়তো থাকবে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমরা আজকে জানবো হচ্ছে খুবই সংক্ষেপে যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি, যেটা নিয়ে আমরা কাজ করব। আসলে এই ডিজিটাল মার্কেটিংটা কোন 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 ফিল্ডে কি কি ওয়েতে আসলে কাজগুলো হয়, হ্যাঁ, এই কাজগুলো কিভাবে হয়, ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলগুলো কি, বা কি কি মেথডে হয়ে থাকে, এই বিষয় সম্পর্কে আমরা কিছু ধারণা নিব, একটা ওভারভিউ ধারণা, ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর উপর একটা ওভারভিউ ধারণা নিব। এন্ড হচ্ছে কাজগুলো আমরা কিভাবে করব সেই প্রসেসগুলো জানবো, বাট প্র্যাকটিক্যালি কিছুই করা হবে না আজকে। প্র্যাকটিক্যালি এই সকল বিষয়গুলোই তখন আমরা
নেক্সটে ধাপে ধাপে আমরা শিখবো, আমাদের প্রত্যেকটা মডিউলে এগুলো ডিটেইলি দেয়া আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আসলে আমরা এই নামটা এখন আর আমাদের বা এখন যেমন একটা ট্রেন্ডিং এ ছিল এখনো আছে, ঠিক আছে, বাট বিষয়টা কিন্তু এখন আমাদের কাছে অনেকটা ক্লিয়ার যে আসলে ডিজিটাল মার্কেটিং বলতে আসলে কি বুঝি। হয়তো আমরা ওভাবে ডেফিনেশন দিতে পারবো না অনেকে, বাট আমরা কিন্তু এখন অনেকটা ধারণা চলে আসছে যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি, তাই না? তারপরে আমি একটা ডেফিনেশন দিয়ে বোঝাচ্ছি, খুবই একটা ইজি ডেফিনেশন, যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা is the use of online platform. ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার, কি হবে সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে এন্ড টুলস এর ব্যবহার টু প্রমোট প্রোডাক্টস অর সার্ভিস অর ব্র্যান্ডস টু টার্গেটেড অডিয়েন্সেস। ঠিক আছে, তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি বোঝাচ্ছে এখানে? খুবই সহজ এবং সরল ভাষায় যদি আমরা বলি যে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে, অনলাইন প্ল্যাটফর্ম বা টুলস। তো অনলাইন প্ল্যাটফর্ম বলতে দুই একটা প্ল্যাটফর্মের নাম বলেন তো, যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আপনারা ইউজ করেন। ফেসবুক, পিন্টারেস্ট, লিংকডইন, রাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারপরে সার্চ ইঞ্জিন আছে, তাই না? গুগল ক্রোম, এবং হচ্ছে আমাদের হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়া গুলো যে আমরা ইউজ করতেছি, এগুলো হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই যে অনলাইন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম গুলা ব্যবহার আমরা করব, এবং ব্যবহার করে আমরা কি দেখাবো সেখানে? প্রমোট করব, মানে প্রচার করব। কি প্রচার করবেন? আপনার পণ্য অথবা সেবা যেটা আপনি সার্ভ করেন বা আপনার ব্র্যান্ডটাকে। এবং কার কাছে? ধরেন আমি আমার হচ্ছে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, আমি হচ্ছে আমার আছে ব্র্যান্ড আছে, ধরেন একটা স্কিন কেয়ার ব্র্যান্ড, যেখানে হচ্ছে আপনার ক্লিনজার, তারপরে হচ্ছে ময়শ্চারাইজার, এগুলা কি করি আমরা? সেল করি। তো সেক্ষেত্রে এইটা ইউজ করে ইউজুয়ালি ফিমেলরা। এখন এটা ভাইয়ারা যারা আছেন, আপনাদেরকে যদি কাছে এটা আমি প্রচার করি যে ভাই আমার এই আইটেমটা আছে, আমরা সেল করি, তো আসলে আপনারা সহজে কিনবেন না। হ্যাঁ, যারা আছেন, যেসব আপুরা আছেন যে না আমার হাজবেন্ড আমাকে দিল, যেটা দিবে আমি সেটাই ইউজ করতেছি, কারণ আমরা স্কিনের ব্যাপারে সবাই তো একটু সচেতন, তাই না? তা আমরা ইউজুয়ালি আমাদের নিজেদের গুলা কিন্তু আমরা নিজেরাই দেখে শুনে কিনি। সো ভাইয়ারা ওই রিস্ক নেবে না যে যেটা ইচ্ছে সেটা কিনে দিলে কিন্তু ইউজ করবে না, বা করার সম্ভাবনা কম, বা দেখা যাবে যে একটা ঝামেলা হইতে পারে। তো এই ধরনের জিনিসগুলো বা প্রোডাক্ট গুলো সাধারণত ছেলেরা পারচেস করবে কম। তাহলে এটা কারা কিনতে পারে? আমি কাদের কাছে এটা প্রচার করব? অবশ্যই ফিমেল পার্সন যারা আছেন তাদের কাছে, কারণ তারা আমার টার্গেটেড অডিয়েন্স, মানে টার্গেটেড কাস্টমার। তারা আমার কাস্টমার হতে পারে যারা হচ্ছে ফিমেল, কারণ তারা স্কিন কেয়ার এই প্রসাধনীগুলো কিনবে বা এগুলোতে ইন্টারেস্ট আছে তাদের, এবং এটা তাদের নিত্য প্রয়োজনীয় একটা আমি প্রোডাক্ট বলতে পারি, তাই না? একটা ক্লিনজার, একটা ময়শ্চারাইজার, এটা তার নিত্য প্রয়োজনীয় একটা প্রসাধনী। তো এই যে আমার ব্র্যান্ড আছে বা আমার প্রোডাক্ট গুলো আছে, এগুলো আমার টার্গেটেড কাস্টমারদের কাছে এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচার করার নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি জি ম্যাম। তো কেউ তো আজ করলেন না যে এখানে সার্ভিসটা তাহলে কি করে? সার্ভিসের কাজটা কি? মনে করুন আমার একটা এডুকেশন অনলাইন হুম, প্ল্যাটফর্ম আছে, যেটা তো হুম। আমি আমার টার্গেট অডিয়েন্সকে পাঠাতে পারি আমার সার্ভিস, আমি স্টাডি করাই যে এই বিষয় নিয়ে, সেটা একটা সার্ভিস হতে পারে না ম্যাম? রাইট। আর ওইটাই। আপনারা এখন ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন, আপনারা একজন ডিজিটাল মার্কেটার হবেন ইন ফিউচারে, তখন এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলা আপনি সেল করতে পারবেন, তাই না? যে আমি এই কাজ জানি, এই সার্ভিস গুলো আমি তোমাকে সার্ভ করতে পারি। তো ওই যে আপনার যে সার্ভিসটা, সেটাও কি করতে হবে? আপনাকে ডিজিটালি প্রমোট করতে হবে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে, তাই না? রাইট। তাহলে এটা হইতে পারে যে আমি প্রোডাক্ট নিয়ে কাজ করি, বা আমার একটা ব্র্যান্ড আছে এবং সেই ব্র্যান্ডটা সার্ভিস বেসডও হইতে পারে, যে আমি সার্ভিস প্রোভাইড করি। আমরা কি করব? এই ডিজিটাল চ্যানেলগুলো ব্যবহার করে আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে আমাদের এই পণ্যটা প্রচার করব। এক কথায় মার্কেটিং মানে আপনার প্রচারণা। আমি প্রথম দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে ধরেন যে আমার একটা পেনের কোম্পানি আছে না, এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম। তো এখন এইটা যে এত ভালো, ম্যাটাডোরের থেকেও যে সে ভালো লিখতে সাহায্য করে, বা প্রাইস রেঞ্জ কম্পেয়ারলি আপনার করতে গেলে আপনার দেখা যাবে যে ম্যাটাডোরের থেকে হচ্ছে আমাদেরটা আরো
বেটার সার্ভ করতে পারছে, সার্ভিস দিচ্ছে বা বেটার পারফর্ম করছে। তো সেক্ষেত্রে সেটা আমি জাস্ট তৈরি করলাম বড় কারখানায়, ভালো ভালো হচ্ছে ইঞ্জিনিয়ার দিয়ে টোটাল বিষয়টা আমি প্রসেস গুলো করলাম, প্যাকেজিং ও খুব প্রিমিয়াম করলাম, বাট কেউ জানে না। তাহলে কি হবে না, আমি আমার টার্গেটেড গোলে আমি রিচ করতে পারবো না। আমার গোলে রিচ করতে হলে অবশ্যই আমার এই প্রচারণা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের ডেইলি লাইফে আমরা যে জিনিসগুলো ইউজ করতেছি, আপনাদের ডেইলি লাইফে আপনারা যে জিনিসগুলো ইউজ করতেছেন, ধরেন সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি, যে খাবার খাই, দাঁত ব্রাশ করি, টুথব্রাশ, টুথপেস্ট, তারপরে হচ্ছে যে খাবারটা খাচ্ছি, খাবারটা ধরেন আপনি রুটি খাচ্ছেন, আটা কিনে আনছেন, তারপরে আপনি যে পোশাকটা পরছেন এটা একটা ব্র্যান্ডের পোশাক, জুতাটা একটা ব্র্যান্ডের জুতো, আপনি যেই প্রসাধনী গুলো ইউজ করতেছেন, একটা কিছু তো আমরা ইউজ করে যাই বাহিরে। তো দেখেন এই যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কত ধরনের পণ্যের উপর আমরা নির্ভরশীল, তাই না? আপনার বাসায় একটা আপনি কাজ করতেছেন, আপনার একটা ব্র্যান্ডেড ডেস্কটপ আছে বা একটা ল্যাপটপ আছে, আপনি যে ফোনটা চালাচ্ছেন ফোনটা একটা ব্র্যান্ডেড ফোন, তাই না? তা আমরা কত ধরনের প্রোডাক্টের উপর বা কতটা অন্যের উপর আমরা নির্ভরশীল, তাই না? তো সবকিছুই তো অন্যের বা কোন একটা ব্র্যান্ডের, আমি শুধু হচ্ছে আমার নিজের, তাই না? আর সবই তো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আমরা ইউজ করতেছি। তো এখন আপনি এই যে এত শত প্রোডাক্ট বা আইটেমস এর উপর আপনি নির্ভর হয়ে আপনার ডেইলি লাইফ লিড করছেন, বা এগুলো আমাদের নেসেসারি, আমাদের চলতে ফিরতে যেগুলো প্রয়োজন। তো এগুলো আপনি যেই সকালে উঠে যে ব্র্যান্ডের আটা রুটি খেলেন, এরকম আরো অসংখ্য আটার কোম্পানি আছে। হ্যাঁ, এরকম আরো অসংখ্য যে ফোন চালাচ্ছেন অসংখ্য ফোনের কোম্পানি আছে। এর মধ্যে কেন আপনি এই ব্র্যান্ডটাই পিক করলেন? আপনার সবসময় সঙ্গী বলতে গেলে মোবাইল ফোন, তাই না? কেন আপনি এই ব্র্যান্ডকে পিক করলেন বা কিভাবে এই ব্র্যান্ডকে চিনলেন? কারণ প্রচারণা। এই যে আপনি ডেইলি লাইফে আপনি যেসব আইটেমস এর মানে যেসব কি বলে যে জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপর আপনি নির্ভরশীল, এগুলো তো আপনি ব্র্যান্ড দেখে বা তাদেরকে চিনে তাদেরকে আপনি ঘরে আনছেন বা কিনছেন, যে হ্যাঁ এই টুথপেস্টটা ভালো দাঁতের জন্য, এই টুথব্রাশটা ভালো, আপনি দেখেছেন এটা বিজ্ঞাপন হয়তো বা নামটা এইভাবে কোন একটা ভাবে জেনেছেন কোথাও দেখে। তো এই যে এগুলোর উপর যে আমরা নির্ভরশীল, এগুলো আমাদের কিনতে হচ্ছে, এবং এগুলো আমরা কোন ব্র্যান্ড কিনবো, কার কাছ থেকে কিনবো, কোন কোম্পানিটা নিব, সেটা আমাদেরকে ডিসিশন দিতে সাহায্য করে ওই মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি গুলো ওরা অ্যাপ্লাই করে আমাদের কাছে যে অ্যাপ্রোচে আসতেছে, সেই ওয়ে গুলার থ্রুতে কিন্তু আমরা ডিসিশন গুলা নিচ্ছি। আপনি মোবাইল ফোনে ব্র্যান্ড যেটা ইউজ করছেন, আপনি কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখে, রিভিউ ফিডব্যাক দেখে আপনি আপনার প্রোডাক্টটা কিনছেন, গুগলে সেটা রিভিউ দেখছেন, ফেসবুকে যে ইউটিউবে যে রিভিউ ভিডিও খুঁজতেছেন আপনি একটা ব্র্যান্ডেড ফোন কিনবেন। তো আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্মের এই সবগুলো চ্যানেলের হেল্প নিয়ে আপনি কি করছেন, আপনি একটা ডিসিশন মেক করছেন আপনি কোন ব্র্যান্ডের ফোনটা আপনি পারচেস করবেন। তাহলে দেখেন এই পৃথিবী যতদিন আছে, আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা কি এরকম বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর নির্ভরশীল না? এবং এই আমাদের প্রয়োজন যতদিন থাকবে, এই বিজনেস গুলা যতদিন থাকবে, প্রয়োজন আছে মানে বিজনেস থাকবে, তাই না? আপনার সকালে আপনার ফোন আপনার আজকে আছে, কালকে প্রয়োজন হবে না এরকম না। তো আপনি ফোন যতদিন ইউজ করবেন, ফোনের ব্র্যান্ড যতদিন থাকবে, মার্কেটিং ততদিন চলবে। এবং এই দিক দিয়ে কিন্তু দেখেন আপনারা কিন্তু একটা এই দিকটা যদি থিঙ্কিং করেন, তাহলে কিন্তু আপনারা একটা বেস্ট ক্যাটাগরি অফ কোর্স আপনারা কিন্তু পিক করতে পেরেছেন। হ্যাঁ, কারণ হচ্ছে আরো ক্যাটাগরি কিন্তু আছে ফ্রিল্যান্সিং এর, অসংখ্য ক্যাটাগরি আছে, নাম জানা অজানা। হ্যাঁ, অসংখ্য ক্যাটাগরি, যেমন ধরেন ফাইবার, আপওয়ার্কে ভয়েস আর্টিস্টের কিন্তু ডিমান্ড অনেক। ঠিক আছে, ভয়েস আর্টিস্ট বলতে ধরেন ভিডিওতে যে ভয়েস দিচ্ছে, বিভিন্ন ভিডিওতে দারুণ দারুণ ভয়েস থাকে না, একটু মোটা কণ্ঠস্বর, শুদ্ধ স্পষ্ট উচ্চারণ। তো এই আর্টিস্টদের কিন্তু ডিমান্ড অনেক এই ধরনের সার্ভিসের। এখন
এত পাওয়ারফুল এআই আসছে যে একদম হিউম্যান ভয়েস দিতে সক্ষম। যেমন এআই ভয়েস কিন্তু অনেক আগে থেকে এই টুলস গুলো আছে, এআই ভয়েস প্রোভাইড করে, কিন্তু আসলে ন্যাচারাল টোনে আসে না তারা। ন্যাচারাল, তাদের টোনটা ন্যাচারাল না, এবং এটা আসলে রোবোটিক একটা টোন দেয়। এআই ভয়েস গুলো একটা রোবোটিক টোন দিত, বাট এখন এমনই পাওয়ারফুল এআই আছে যে একটা হিউম্যানাইজ আপনার টোন দিতে সক্ষম। তাহলে দেখেন এত পাওয়ারফুল একটা সার্ভিস, এই সার্ভিসটা কিন্তু সবাই দিতে পারতো না। আপনার আমার ভয়েস যদি সুন্দর না হয়, অ্যাজ আ ভয়েস আর্টিস্ট হিসেবে কিন্তু আমরা কাজ করতে পারবো না। হয়তো আপনার ভয়েসটা সুন্দর বাট আপনার উচ্চারণের শুদ্ধতা নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এই ভয়েস আর্টিস্ট হিসেবে আপনি কাজ করতে পারছেন না, এবং এটা কিন্তু হাই ডিমান্ডেবল একটা সার্ভিস। তো দেখেন এআই এসে কিন্তু এই সার্ভিসটা রিপ্লেস করেছে। তারপর এরকম হ্যাঁ, কোশ্চেন নিব আপু, আমি কোশ্চেন নিব একটু পরে। তো এই যে এরকম ভাবে এআই এসে কিন্তু অনেক ধরনের সার্ভিসকে রিপ্লেস করতে পারবে, এবং আস্তে আস্তে হয়তো আবার ডিমান্ড কমবে। এবং ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি হবে, মার্কেটিং যদি বন্ধ হয়ে যায়, এই যে বিজনেস কোটি কোটি টাকা ইনভেস্ট করে যারা বিজনেস করে, এদের বিজনেসও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ইউনিলিভার এত বড় একটা ব্র্যান্ড, সে ব্র্যান্ডকে আপনারা টোটালি ভুলে যাবেন। ধরেন তাদের কোনো বিজ্ঞাপন আসে না, তাদের কোনো বিজ্ঞাপন ধরেন আসছে না আপনার চোখের সামনে, আপনি টোটালি এত বড় একটা ব্র্যান্ড, অলরেডি এস্টাবলিশড একটা ব্র্যান্ডকেও আপনি ভুলে যেতে পারেন যদি আপনার সামনে না আসে। তাহলে মার্কেটিং এমন একটা পাওয়ারফুল জিনিস। তাহলে মার্কেটিং এর ক্ষেত্রেও কি আমাদের একটা ভয় আছে যে এআই রিপ্লেস করে নিচ্ছে সবকিছু, আমাদেরকেও রিপ্লেস করে নিবে, আসলে কাজটা করব কিভাবে? তো দেখেন মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হয়েছে, এআই আমাদের কাজগুলোকে সহজ করে দিয়েছে। আমাদের যে ধরনের কাজ মার্কেটিং এ বা প্রচারণার ক্ষেত্রে যে কাজগুলো আমাদের, এখানে আমাদের অল টাইপস অফ কাজের কম্বিনেশন এখানে আছে। ওই যে ভয়েস আর্টিস্টের যে ভয়েস, ওই ভয়েস নিয়েও আমাদের কাজ আছে, ভিডিও নিয়েও কাজ আছে, ইমেজ নিয়েও কাজ আছে, টেক্সট নিয়েও কাজ আছে, অনেক কিছু মিলিয়ে একসাথে কাজ করতে হয়। হ্যাঁ, অনেকটা ঝালমুড়ির মতন, যে অনেকগুলা মশলা একসাথে অ্যাড করে আমাদের এই সিম্পল একটা খাবার তৈরি করতে হয়। এরকম সিম্পল একটা নাস্তা বলতে গেলে একটা তৈরি করা যায় ঝালমুড়ির মতন, বাট অনেক ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এই যে কাজগুলো, এই কাজগুলো আরো পাওয়ারফুল করতে হেল্প করছে এআই আমাদেরকে, এবং আমাদের টাইম সেভ করতে হেল্প করছে, মানে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে আলটিমেটলি। কিন্তু কি হচ্ছে না, যে আমাদের ক্লায়েন্ট অনলি ওই একটা এআই টুল সে কিনে নিল জীবনে, এই টুল দিয়ে তার সব মার্কেটিং সারা জীবন চলতে থাকবে, এটা সম্ভব না। কারণ আমাদের মার্কেটিং এর এরিয়াটা অনেক ব্যাপক, মার্কেটিং এর পরিধি অনেক ব্যাপক, যার কারণে সে একটা মনে করেন এআই টুল কিনে নিল আর তার বিজনেসের সকল মার্কেটিং এই এআই টুল করে দিল, এটা না। দিন শেষে এই কাজগুলো কাকে করতে হচ্ছে, ডিজিটাল মার্কেটারকে করতে হচ্ছে বা একজন ফ্রিল্যান্সারকেই করতে হচ্ছে মার্কেটিং এর কাজগুলো। তাহলে আলটিমেটলি মাঝখান দিয়ে সুবিধা ভোগ করছি কারা, আমরা মার্কেটাররা, তাই না? কারণ যেটা বললাম যে আপনি একজন কোম্পানি সি হতে পারেন, তো সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানি সম্পর্কে আপনার সকল ধরনের নলেজ আছে, বাট সকল কাজ কি আপনার একার পক্ষে করা সম্ভব হবে? হবে না। আমাদের সহযোগী যারা আছে, আমাদের যে যে ডিপার্টমেন্টে আছে, তাকে তার কাজ বুঝিয়ে দিতে হবে যেন বেস্টটা নিয়ে আসতে পারে। বাট দেখা যায় যে ইনস্ট্রাকশনস গুলা, তারপরে সকল বিষয়ের নলেজ কিন্তু দেখা যাচ্ছে সিওর আছে, যে হ্যাঁ আমার এই ডিপার্টমেন্টটা এই রুলসে চলতেছে বা এই ওয়েতে যাচ্ছে, ওই ডিপার্টমেন্টটা এভাবে যাচ্ছে, বা এবার তাদেরকে এভাবে ইমপ্রুভ করতে হবে, বা তাদেরকে এই জিনিসগুলো সাজেস্ট করতে হবে। এটা কিন্তু সে সাজেশন দিবে বা এগুলো সম্পর্কে তার সে কিন্তু নলেজে রাখবে, আর সকল কাজ কিন্তু সে করছে না। ঠিক তেমনই আপনি যার বিজনেসের জন্য মার্কেটিং করছেন, মানে আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে যেসব ক্লায়েন্টসদের জন্য কাজগুলো করছি, সেই কাজগুলো করতে আমাদেরকেই হবে, আমাদেরকেই করা লাগবে। কারণ আমাদের ক্লায়েন্টসেরাও বিজি তাদের বিজনেস নিয়ে, এবং দেখা যায় তারা মাল্টিপল বিজনেস বা জবের সাথে ইনভলভড। হ্যাঁ, যেমন আমাদের যে ক্লায়েন্টস গুলো আছে দেখি যে তারা বিভিন্ন জব করছে, তারপরে তাদের একটা সাইড বিজনেস আছে, এইটা আমাদেরকে সাইড বিজনেসটা ধরিয়ে দিয়েছে, তুমি এটা দেখো, প্রতি মাসে এরকম আমাদের একটা অ্যামাউন্ট পে করছে, আমরা তার বিনিময়ে তার এটা মার্কেটিং করছি, তার বিজনেস, এটা তাদের সাইড বিজনেস।
সে একটা জব করে, অথবা তার আরো 2-3টা বিজনেস আছে যেগুলো সে ফিজিক্যালি রান করছে, এবং অনলাইন দুই একটা বিজনেস সে আমাদেরকে দিয়ে রাখছে যে তুমি এটা দেখবা। হ্যাঁ, তো এভাবে যে আসলে তারও তো ক্যাপাসিটির একটা লিমিটেশনস আছে, তাই না? আমাদের যেমন লিমিটেশনস আছে সবার ক্ষেত্রে তো সেম। দ্যাটস ওয়াই ফ্রিল্যান্সারদের প্রয়োজন হয় হায়ার করার, বা ডিজিটাল মার্কেটার, বা হচ্ছে দেখা যাচ্ছে যে রিমোট জব হিসেবে তারা আমাদেরকে হায়ার করে থাকে রিমোট জবের জন্য। ওকে, তো আই থিংক এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। তেমন কি জটিল কিছু বললাম? না ম্যাডাম। এগুলো জি না শুনতে ম্যাডাম। সহজে মনে হচ্ছে আপাতত, না? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইয়াসমিন কিছু বলতে চেয়েছিলেন? আচ্ছা, তানজিন আহমেদ বললেন যে ইফেক্ট পড়বে কিনা। এই যে বললাম, আপুর অ্যান্সারটা পেয়ে গেছেন। ওকে, আচ্ছা, ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ইম্পর্টেন্সটা অলরেডি আমি বলেই ফেলেছি যে আসলে গুরুত্ব কতটা, মানে পৃথিবী যতদিন আছে, আমরা যতদিন হচ্ছে অন্যের উপর বা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো অন্যদের উপরই তো আমরা নির্ভরশীল, বিভিন্ন ব্র্যান্ডের উপর যতদিন আমরা নির্ভরশীল থাকবো, হ্যাঁ, আমাদের প্রয়োজন চাহিদা যতদিন থাকবে, বিজনেস যতদিন থাকবে, মার্কেটিং ততদিন চলবে। বাট প্যাটার্ন চেঞ্জ হবে, ডে বাই ডে প্যাটার্ন চেঞ্জ হবে, এবং এই প্যাটার্নের সাথে যদি আপনি আপ টু ডেট থাকতে পারেন, তাহলে এই সেক্টর থেকে আপনার লিভ নেওয়ার কোনো চান্স পাবেন না, যে না এই সেক্টরটা আমার জন্য না, বা এই সেক্টরে আমি আসলে হচ্ছে না, আমি এখন লিভ নিয়ে আমি অন্য সেক্টরে জয়েন হতে চাই। এটা কখনোই হবে না যদি আপনি হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে আপনি নিজেকে আপগ্রেড করতে পারেন। এবং প্রথম ক্লাসে বলেছিলাম, মনে হয় না একজন ভাই আস্ক করেছিলেন, যে আমি নিজের স্টিল এখনো আমাদেরকে লার্নিং মোডে আছি, কারণ অলওয়েজ আপডেট আসছে সকল প্ল্যাটফর্মে। আমি যে প্ল্যাটফর্মে কাজ করি, যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, ক্লায়েন্টদের জন্য যেসব টুলস ইউজ করি, এই সকল টুলস বলেন, প্ল্যাটফর্ম, সবগুলোতে আপডেট আসে প্রতিনিয়ত, এবং এই আপডেটের সাথে আমাদের আপ টু ডেট থাকতে হয়। আদারওয়াইজ কি করতে পারবেন না আপনি, এই যে চেঞ্জেস গুলো আসছে, চেঞ্জেস সাথে আপনি পিছিয়ে পড়বেন। ঠিক আছে, তো এখানে বল যে যে বিষয়গুলো আমি মেইন কি পয়েন্টস গুলো রেখেছি ইম্পর্টেন্সে, যেমন গ্লোবাল রিচ। আচ্ছা, এখানে একজন ভাইয়া আছেন ট্রেডিশনাল মার্কেটিং করেন, তাই না? আছেন না একজন ভাইয়া? আমি আপনার নামগুলো, আমার একটু সময় লাগবে কিন্তু। কোন ভাইয়া? জি, আমি মাসুদুর রহমান। আচ্ছা, মাসুদুর রহমান। মাসুদ ভাই যেমন উনি হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং করেন, তো উনি এগুলো আরো সহজে ধরেন বিষয়গুলো ধরতে পারবে। ধরেন ট্রেডিশনাল মার্কেটিং এ কি হয়? ট্রেডিশনাল মার্কেটিং যেমন ধরেন যে ধরেন যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন ওই যে পেনের কথা বললাম, তো এখন এটা আমরা ট্রেডিশনাল ওয়েতে কি করতে পারি, বাংলাদেশের 64টা জেলাতেই আমরা কি করতে পারি, প্রমোট করতে পারি বা মার্কেটিং করতে পারি। ধরেন আমাদের সেল এজেন্ট আছে, ওদের কাছে পৌঁছায় দিলাম প্রোডাক্ট, ওরা বিভিন্ন জায়গায় যেয়ে এই প্রোডাক্ট দেখিয়ে এই প্রোডাক্টের পরিচিতি বাড়াবে। দোকানে পরিচিতি করানো মানেই কাস্টমাররা পরিচিতি আস্তে আস্তে পেয়ে যাবে। দোকানে দোকানে পরিচিতি করালো যে এই যে আমাদের নতুন ব্র্যান্ডের পেন আসছে, এই ব্র্যান্ডের ফ্যাসিলিটিস এই এবং এর গুণাবলী কি কি আছে সবকিছু দিয়ে বোঝালো। দেন দোকানদারও কি করবে, যখন কাস্টমার আসবে সে কিন্তু এই জিনিসগুলো রিপ্লে করবে। পাশাপাশি আরো অনেক ধরনের কিন্তু উদ্যোগ নেয়, তাই না? যেমন স্কুল কলেজে গেল, যে একটা ক্যাম্পেইন করলো, হ্যাঁ, স্টুডেন্টদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলো, এখানে যারা যারা ভালো করলো তাদেরকে এইভাবে পুরস্কৃত করলো, পাশাপাশি যারা যারা অ্যাটেন্ড করেছে সবাইকে পেন দিল। তো এইভাবে কি করছে ওরা, ওদের প্রোডাক্ট গুলা মার্কেটিং করছে কি আপনার কান্ট্রি বেসড, যে আসলে আপনার কান্ট্রির আপনি আনাচে কানাচে সকল জায়গায় কিন্তু আপনার সম্ভব এটা যে পৌঁছে দেয়া যে আপনার এই প্রোডাক্টটা আছে। এখন ধরেন যে কিছু কিছু প্রোডাক্ট আছে দেশের বাহিরেও বিক্রি করা যাবে। যেমন আমি যদি বলি আমার সার্ভিস, আমি ডিজিটাল মার্কেটার, আমি যে ডিজিটাল মার্কেটিং কাজগুলা পারি এগুলা আমি সার্ভিস হিসেবে প্রোভাইড করতে চাই, এবং ট্রেডিশনাল ওয়েতে আমি সেটা করব। হ্যাঁ, অথবা আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি ওয়েব ডেভেলপমেন্ট যে পারেন এটার প্রচারণা আপনি করবেন কিভাবে? ওয়েব ডেভেলপার যারা, তাদের কি প্রয়োজন আছে মার্কেটিং এর? Yes, ma'am. জি ম্যাম, অবশ্যই আছে। দেখেন, শুধু
তারা ডেভেলপমেন্ট ক্যাটাগরির জন্য তারা ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন না এমন না, যারা যেই ক্যাটাগরির কাজই করুক না কেন ডিজিটাল মার্কেটিং তাকে জানাই লাগবে তার বিজনেসের প্রমোশনের জন্য। তো ধরেন আমি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিই, তো আমি চাচ্ছি যে ট্রেডিশনাল ওয়েতে আমার এই প্রচারণাটা করতে। তাহলে এই ট্রেডিশনাল যে মেথড গুলো আছে, কিছু মেথড আমাকে বলেন তো দেখি, কমেন্টে লেখেন, বললে হাঙ্গামা বেশি হয়ে যাবে। কমেন্টে কিছু মেথড সম্পর্কে বলেন তো, ট্রেডিশনাল যে মেথড, যেমন আমি বললাম যে সেলস এজেন্ট দিয়ে আমি দোকানে দোকানে প্রচারণা করাবো, বাট এর পাশাপাশি আরো অনেক মেথড আছে। রাইট, নিউজ পেপার একটা চলে আসছে, দারুণ একটা মাধ্যম। এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর মাধ্যম বা মিডিয়া, বিলবোর্ড। রাইট, এই তো আপনারা জানেন। আরো কিছু বলেন। নিউজ পেপার, বিলবোর্ড, ব্যানার, লিফলেট, তারপরে আর কি হতে পারে বলেন তো, বলেন। ট্রেডিশনাল মার্কেটিং এর মেথড বা ওয়ে বা চ্যানেল যাই বলেন না কেন, ডোর টু ডোর যাওয়া, হ্যাঁ, বাড়ি বাড়ি যে, যেমন আমার ছোটবেলায় মনে আছে যখন ভীম সাবান, আগে কিন্তু থালা বাসন মাজা হয়তো মানে ছাইটাই দিয়ে মানে বেশি মাজতো মানুষ, বা কি দিয়ে আর কি ইউজ হতো জানি না, ছোটবেলার কথা বলতেছি। তো যখন ভীম সাবানটা প্রথম আসছে তখন বাসায় নিয়ে আসতো, দেখতাম অনেক আন্টিরা একটা ড্রেস পরে আসতো ওই ভীম কোম্পানি থেকে, এবং ওই বাসায় এসে এসে এই সাবানগুলো দিয়ে যেত, এবং সাথে কিছু গিফট টিফটও দিত, মানে এটা প্রচারণার জন্য। হ্যাঁ, তার যে ডোর টু ডোর যাওয়া, আসতো মহিলাদের সাথে, আসতো মহিলারা এসে এসে সাবান দিত, এটা আমার মনে আছে এটা। তারপর আর কিছু, হ্যাঁ, টেলিভিশনের বিজ্ঞাপন। রাইট। তারপরে মাইকিং, মাইকিংটা হয় না আপনাদের এখানে ভ্যানে বা অটোতে করে, ভ্যান নাই এখন এদিকে যদিও, অটোতে করে বা রিক্সাতে করে কি করে, অটোতে বা রিক্সাতে করে দেখা যাচ্ছে যে মাইকিং করে বেড়াচ্ছে। তারপরে মানে যেখানে মানুষজন বেশি মূলত, হ্যাঁ, রেডিও আছে। তারপরে এই পোস্টার, বিলবোর্ড গুলো, এগুলো কোথায় টাঙানো হয়, যেখানে মূলত হচ্ছে মানুষজন বেশি, এসব জায়গাতে টাঙানো হয়। যে আপনারা অনেকগুলো নাম বলেছেন, এই সবগুলো হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে মার্কেটিং করার চ্যানেল। তো ধরেন যে এই ওয়ে গুলো ব্যবহার করে আমি আমার সার্ভিসটা আমি প্রমোট করতে চাচ্ছি, তাহলে এটা জানবে অনলি কি পুরো বাংলাদেশের মানুষ হয়তোবা জানবে। এবং আমি যদি চাই যে না আমি দেশের বাইরে সার্ভিসটা প্রোভাইড করবো, যেটা এখন করছি, আমার সার্ভিসটা আমি প্রোভাইড করি দেশের বাইরে, এটা যদি চাই সেটা কি ট্রেডিশনাল ওয়েতে পসিবল? পসিবল না। আমাকে গ্লোবাল রিচ করার জন্য বা ওয়ার্ল্ড ওয়াইড আমার সার্ভিস প্রমোট বা প্রোডাক্ট প্রমোট করতে হলে আমাকে অবশ্যই ডিজিটাল ওয়েতে আমাকে যেতে হবে। এখন যে মনে করলেন যে ম্যাম আমাদের দরকার নাই, আমার প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশের কান্ট্রি বেস, বাংলাদেশের মানুষকে টার্গেট করে, সো আমার এটা বাহিরে বিক্রি করার দরকার নাই, তাহলে তো ট্রেডিশনালটাই এনাফ ফর মি, তাই না? না, এটা আপনার জন্য এনাফ না। কেন? এই যে আপনারা এক্সাম্পল গুলো বললেন, ধরেন এই ধরেন কি প্রথমে কি ছিল, নিউজ পেপার। আচ্ছা, ধরেন নিউজ পেপারে আপনি হচ্ছে আপনার একটা ক্রিমের অ্যাডভার্টাইজ দিলেন, ধরেন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের অ্যাডভার্টাইজ দিলেন নিউজ পেপারে। এখন নিউজ পেপার ইউজার কতজন আছে যারা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাখে? নিউজ পেপার কারা পড়ছে বর্তমানে, কোন এজের পার্সন বা কোন এরিয়ার পার্সন, অনেক বিষয় এখানে নির্ভর করে, তাই না? তারপরে ব্যানার, বিলবোর্ড, ব্যানার বিলবোর্ড গুলা সাধারণত কোথায় টাঙানো হয়? যেখানে মানুষজন বেশি, যেমন স্কুল কলেজের আশপাশের দেয়ালগুলোতে দেখবেন অনেক ব্যানার পোস্টার টাঙায়, কোচিং সেন্টার গুলা, হ্যাঁ, অনেক ব্যানার পোস্টার কিন্তু দেয় আশপাশে। আবার বিলবোর্ড গুলা থাকে সাধারণত বাস স্ট্যান্ড, 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, এগুলাতে দেখবেন যে বিভিন্ন মোটরসাইকেলের বিজ্ঞাপন, হ্যাঁ, ক্রিমের বিজ্ঞাপন, এগুলা বেশি দেখা যায়। এখন আমি যেটা বললাম যে এই যে টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা ডিজিটাল ওয়েতে পৌঁছাই, এখন ট্রেডিশনাল ওয়েতে কি এই টার্গেটেড অডিয়েন্সের কাছে যাওয়া যাচ্ছে? জি না। টার্গেটেড অডিয়েন্সের কাছে যাওয়া যাচ্ছে না। কারণ কি, ওই যে বিলবোর্ডে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের অ্যাডভার্টাইজ দিয়ে রাখছে এবং দেখাচ্ছে যে এত % ছাড়। এখন এই ক্রিমের ইউজার যারা, তারা ওই দিক দিয়ে গেলই না, তারা এই যে ছাড়টা যে দিয়েছে তাদের যে একটা ডিসকাউন্ট চলছে, এটা কিভাবে জানবে বলেন?
তাহলে এর রাইট অডিয়েন্স কি এখানে আছে? এবং রাস্তাঘাটে কারা এত বলেন চিল মোডে থাকে যে কোথায় কি পোস্টারে কি লেখছে, কোথায় ডিসকাউন্ট, কোথায় এটা উদ্বোধন, কোথায় এটা আছে ঠিকানা, কে এত পড়ে, কার সময় আছে বলেন? হ্যাঁ, আমরা তো রাস্তাঘাটের সময়গুলো তো আমরা খুব দ্রুত পাস করে যাই, তাই না? বাস স্ট্যান্ড, বাসে ওঠা, বাসে নামা বা গাড়ি চেঞ্জ করা, এই জায়গাগুলো মানে বিজি এলাকাগুলো আমরা দ্রুত পাস করে যাই। তো আসলে কে এত চিলমুড়ে থাকে যে আসলে বিজ্ঞাপনগুলো এত মনোযোগ দিয়ে পড়বে? তাহলে যারা কেনার ছিল তারা কিন্তু তাদের কাছে এটা পৌঁছালোই না, তাহলে টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু যেতে পারছে না। অন্যদিকে আপনি ডিজিটাল এই প্ল্যাটফর্ম গুলা ইউজ করে এক্সাক্ট যেই অডিয়েন্স, যেমন বলেছিলাম যে আমার স্কিন কেয়ার আইটেম গুলো আমি সেল করব ফিমেলদের কাছে, আবার ধরেন আমার আইটেম গুলো এমন যেগুলো হচ্ছে অনলি 38 ইয়ার্স ওল্ড উমেনরা অনলি ইউজ করতে পারবে, এরপরে না। তাহলে আমি চাচ্ছি বাংলাদেশে, অথবা আমি চাচ্ছি যে ধরেন ঢাকা, চিটাগং এরকম বড় বড় 3-4টা সিটিতে অনলি ফিমেল যাদের এজ হচ্ছে 18 to 30, তাদের কাছে আমি এই বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছি। তাহলে সেটাও কিন্তু ডিজিটাল এই মাধ্যমগুলা ব্যবহার করে দেখানো সম্ভব, তাই না? তাহলে দেখেন, এই যে আমি যখন আমার অডিয়েন্সটাকে একদম আমি ন্যারো করে ফেলছি যে আমার অডিয়েন্স হচ্ছে এই লোকজনের মানে এই টার্গেটের মধ্যে আছে, তখন কি হচ্ছে? তখন কি আমার খরচ কমে যাচ্ছে না? যখন আমি অল্প সংখ্যক টার্গেটেড পিপুলের কাছে আমার প্রোডাক্ট গুলা বা সার্ভিসটা দেখাবো, আলটিমেটলি আমার কিন্তু খরচ কমে যাবে। হ্যাঁ, যেমন এখানে বলা আছে সেকেন্ড পয়েন্টটা যে কস্ট ইফেক্টিভ। ডিজিটাল মার্কেটিংটা আসলেই কস্ট ইফেক্টিভ দেন ট্রেডিশনাল মার্কেটিং। যেমন একজন ভাইয়া বললেন যে টেলিভিশন অ্যাড গুলো কিন্তু অনেক কস্টিং। জানেন কেমন খরচ হয় ভালো ভালো চ্যানেলে বিজ্ঞাপন দিতে? ম্যাম, টিভি অ্যাডটা ডিজিটাল না? কোনটা? টিভি অ্যাড এটা কিভাবে হ্যাঁ, ট্রেডিশনাল? এখন না, টিভি একটা আসলে ট্রেডিশনালি একটা মিডিয়া, কিন্তু টিভি কিন্তু এখন কিন্তু আর টিভিতে নাই। টিভি এখন চলে আসছে আপনার মোবাইল অ্যাপে, তাই না? টিভি যখন চলে আসছে আপনার মোবাইল অ্যাপে, এবং সেখানে যে অ্যাডস গুলো আসতেছে ওগুলো আবার আমরা হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং ও ধরতে পারি। তাছাড়া টিভিটা এখন বোথও বলা চলতে পারে, বাট মূলত টেলিভিশন বলতে কিন্তু আমরা হচ্ছে ফিজিক্যাল যেই টেলিভিশনটা বুঝি সেটাকে কিন্তু এখানে মিন করা হচ্ছে বা মিন করছি, এবং এটা কিন্তু ডিজিটাল ওয়ে না। কারণ কি, আপনার অনলাইন ইউজ করতে হচ্ছে টিভি চালাতে হলে। আপনি যদি স্মার্ট টিভি ইউজ করেন সেখানে আপনার হয়তো বা না, ওখানেও তো প্রয়োজন হচ্ছে না, ওখানেও তো প্রয়োজন নেই। যদি আমরা স্মার্ট টিভিতে আমরা ইউটিউব চালাচ্ছি, ইউটিউব প্ল্যাটফর্মটা তো এটা ডিজিটাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে যে আপনি একটা টেলিভিশন চ্যানেল ওখান থেকে যদি দেখেন, টেলিভিশন চ্যানেল কিন্তু অনেক চ্যানেল ওখানে দেখা যায়, তাই না? অনেক চ্যানেল কিন্তু আছে, যেমন হচ্ছে ওই যে সৌদি আরবে বেশ কিছু চ্যানেল আছে, ওগুলো ওখানে দেখা যায়। তো সেক্ষেত্রে ওইটা কিন্তু আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে, বাট মেইনলি টেলিভিশন যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে কি আপনার ইন্টারনেটের প্রয়োজন আছে? জি না ম্যাম। ইন্টারনেট প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই এটা ডিজিটাল প্ল্যাটফর্ম না বা অনলাইন প্ল্যাটফর্ম না, ঠিক আছে? তো এগুলোতেও কিন্তু বিজ্ঞাপন দিতে অনেক খরচ হয়। যেমন আপনার যদি আপনি খবরের আগে দেন একরকম রেট থাকে, পরে দিলে একরকম, মাঝখানে একরকম রেট রাখে। আপনি নাটকের নিচে হেডলাইন আকারে বা খবরের নিচে হেডলাইন আকারে আপনার প্রোডাক্ট দেখালে একরকম রেট রাখে, এবং এগুলো কিন্তু মোটামুটি ভালো খরচ সাপেক্ষ ব্যাপার এই বিজ্ঞাপনগুলো দেয়া। এবং দেখেন ওখানে তখন যেই টাইমটা আপনি ওর বিজ্ঞাপনটা ওখানে প্লে হচ্ছে, তখন যদি আপনার টার্গেটেড কোনো কাস্টমার ওই বিজ্ঞাপনটা না দেখে তাহলে কিন্তু সেখান থেকে আপনার আলটিমেটলি সেল আসছে না, তাই না? এবং আরেকটা আমার 4th নং পয়েন্টটা দেখেন, মেজারেবল রেজাল্টস। এই যে বললাম যে টার্গেটেড কাস্টমার যদি না দেখে তাহলে আপনি সেখান থেকে সেল আলটিমেটলি পাচ্ছেন না। এখন আপনি কি আপনার রেজাল্টটা মেজার করতে পারবেন যে আসলে আপনি যে বিজ্ঞাপনে 1 লক্ষ টাকার অ্যাড দিলেন 1 সপ্তাহের জন্য, এই 1 লক্ষ টাকার বিজ্ঞাপন দেখে কতজন কয়টা সেল আপনার এখান থেকে আসলো বা কতজন সেলে কনভার্ট হলো, সেটাকে মেজার করার ওয়ে আছে? বা নিউজ পেপার দেখে, বা আপনি যে পোস্টার লিফলেট দিলেন, আপনি যে একটা এখানে ইনভেস্ট করলেন,
ইন মার্কেটিং এ তার বিপরীতে কতটা সেল আসছে সেটা কি এখানে আপনার মেজার করার কোনো ওয়ে আছে বলেন? নাই No, no. না ম্যাডাম নাই। নাই। তারপরেও কি ট্রেডিশনাল মার্কেটিং কি বন্ধ আছে নাকি বলেন? চলতেছে তো। না, চলতেছে। জি আছে কিন্তু স্টিল আছে, এবং আমাদের এখানে দেশে বেশি ইউজ হয় এখনো স্টিল। তো বিপরীত দিকে আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলা ইউজ করি বা ডিজিটাল যে চ্যানেল গুলো আছে এগুলো ইউজ করে যদি আমরা মার্কেটিং করি, এবং আমার এই বিজ্ঞাপন দেখার বিপরীতে কতজন সেলে কনভার্ট হলো বা কয়টা সেল আসলো এইটা মেজার করা এখানে সম্ভব। আমার কত খরচ হলো তার বিনিময়ে কত এখান থেকে লাভবান হলাম বা কয়টা সেল আনতে পারলাম, এই গাইডলাইন গুলো আমরা পাবো, প্লাস ওখান থেকে আমরা স্ট্যাটিস্টিক্স পাবো, এটা প্লাস পাশাপাশি গাইডলাইন আমরা দেখতে পাবো। আচ্ছা, দেন হচ্ছে অ্যাভেলেবিলিটি। আপনি অনলাইন বিজনেসে অল টাইম অ্যাভেল থাকতে পারেন। যেমন এরকমও হয় যে অনেকে রাত 1টা-2টার সময় অর্ডার প্লেস করে এসে, ধরেন রাত্রে ঘুম ধরতেছে না, মোবাইল চালাইতেছেন, মোবাইল চালাতে চালাতে এমন একটা প্রোডাক্ট আপনার সামনে আসলো, আসলে এটা আপনার কেনার আপাতত কোনো প্রয়োজন ছিল না বা ইন্টেনশন ছিল না, বাট আপনার ভালো লেগেছে, হয়তো বা প্রয়োজন হবে বা অনেক ক্ষেত্রে আছে প্রয়োজন পরে হবে, আমি একটা ডিসকাউন্ট পেলাম বা ডিসকাউন্ট অফার দেখাচ্ছে বা এটা আমি রেগুলার এই প্রাইসে কিনি এখানে এটা কমে দেখাচ্ছে, অথবা আপনার প্রয়োজন নাই হয়তো বা, বাট শখের একটা জিনিস বা একটা আপনি ড্রেস নিয়ে নিলেন, প্রয়োজন নাই, তারপরে দেখা যায় আপনার সামনে আসছে, আপনার ভালো লাগছে দেখে আপনি এটা নিয়ে নিতে পারেন। আপনি রাতে 1টার সময় এখানে অর্ডার প্লেস করে দিতে পারছেন, তাই না? যে কোনো সময় আপনি কি অর্ডারটা আপনি কনফার্ম করতে পারছেন, আপনার এখানে টাইম সেভ হচ্ছে। যখন আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো পারচেজ করছেন ফ্রম অনলাইন থেকে, তখন কি হচ্ছে, আপনার টাইমটাও সেভ হচ্ছে একাধারে, তাই না? আপনার সময় সাশ্রয় হচ্ছে, আপনার পরিশ্রম হচ্ছে না। হ্যাঁ, বড় কথা টাইম সেভ হচ্ছে অনলাইন থেকে পারচেজ করতে গেলে, এবং আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এই অনলাইন সবগুলো। আপনি যে কোনো সময় আপনি সেখান থেকে পারচেজ করার সুযোগ থাকে, বাট আপনি চাইলে যখন তখন আপনি বাজারে যেতে পারবেন না। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে আপনি আপনার একটা নেসেসারি থিং যেটা আপনার প্রয়োজন, তারপরেও আপনিও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যস্ততার জন্য আপনি যেতে পারছেন না, বাট আপনি অনলাইনে চাইলে যে আচ্ছা যেতে পারছেন না, আমি এটা অনলাইনে অর্ডার করে দিচ্ছি। যে আমাদের এত সুযোগ সুবিধা দিচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো, এটা আমরা নিজেরাই তো এক্সপ্লোর করছি, তাই না? এটা তো বলা বাহুল্য যে আমরা নিজেরাই এক্সপ্লোর করছি যে এত সুযোগ সুবিধা। ইভেন আপনি খাবার দাবারও চাইলে কি ঘরে বসে অর্ডার করে সেটা আপনি উপভোগ করতে পারছেন। তাহলে এর থেকে আর বড় কি সুবিধা আছে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম, তাই না? এবং সেই সুবিধাগুলো লুফে নিচ্ছে কারা? এই বিজনেস গুলো, যারা ডিজিটালি নিজেদের বিজনেস গুলো প্রমোট করছে। ওকে, এখন আশা করি ডিজিটাল মার্কেটিং এটা কতটা পাওয়ারফুল মোটামুটি বুঝতে পারছেন। হ্যাঁ, কতটা পাওয়ারফুল মোটামুটি বুঝতে পেরেছেন। এখন আমি একটু আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল গুলো নিয়ে। অনেকগুলো চ্যানেল আপনারা বলেছেন অলরেডি, এই যে শুরুর দিক দিয়ে সার্চ ইঞ্জিন, ফেসবুক কিছু বলেছেন। তো এই চ্যানেলগুলো সম্পর্কে আমরা একটু হালকা পাতলা একটু ধারণা নিয়ে আসি, চলেন। তো প্রথম হচ্ছে ওয়েবসাইট প্রেজেন্স, মানে একটা বিজনেস সে তার বিজনেসটা যখন শুরু করে, তার বিজনেসের মোটামুটি বলতে গেলে সে প্রথম ধাপটাই শুরু করে একটা ওয়েবসাইট দিয়ে। যে বিজনেস গুলা খুব স্ট্রংলি মার্কেটে শুরু থেকে স্ট্রংলি স্টার্টিং করে, যারা তাদের বিজনেসটা শুরুই করে কিন্তু একটা ওয়েবসাইট দিয়ে। তো ওয়েবসাইটটা আই থিঙ্ক আমরা সবাই চিনি, তাই না? জি ম্যাম। যেমন শিখনের এটা একটা ওয়েবসাইট যেখান থেকে আপনারা কোর্সে এনরোল করেছেন। ঠিক তেমনই একটা প্রোডাক্ট বেসড ওয়েবসাইটে আমি যাই, ধরেন টি শার্ট, ধরেন টি শার্ট লিখে সার্চ করলাম, মানে আমি টি শার্ট কিনতে চাই, বিডিল দিলাম, কারণ বাংলাদেশ ওয়েবসাইট গুলো এমনিও সাজেস্ট করবে আমার লোকেশন দেখে। এখানে ফ্যাব্রি লাইফ আছে, ইজি আছে, হ্যাঁ, তারপরে অনেক কিছুই আছে, দারাজ থাকে মূলত। দারাজের ওয়েবসাইটে যদি যাই ওখানে অনেক প্রোডাক্ট নিয়ে দেখানো যাবে। এখানে তো একটা টি শার্ট আসছে, আচ্ছা দারাজের ওয়েবসাইট র্যাঙ্ক থেকে চলে গেছে। হ্যাঁ, দারাজের ওয়েবসাইট চলে গেছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি ফ্যাব্রি লাইফের যে ওয়েবসাইটটা ছিল, ওদের ওয়েবসাইটটা মোটামুটি অর্গানাইজড। একটা নিট অ্যান্ড ক্লিন ওয়েবসাইট দেখলে সহজ হবে আমাদের কাছে।
ধরেন এই যে একটা ওয়েবসাইট, যেটা আমি টি শার্ট ইন বিডি লিখলাম, লিখে সার্চ করার পরে গুগলের একদম প্রথমে পেয়েছি। হ্যাঁ, এই যে প্রথমে পেলাম এই ওয়েবসাইটটা, এরা কি করে, এদের হচ্ছে টি শার্ট পেজে আনছে। আমি হোম পেজে যাই, এটাতে ক্লিক করার পরে এখানে আমার যে হোম পেজ নিয়ে আসছে। এখন এটা একটা কি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের থ্রুতে আপনি বিভিন্ন ধরনের ক্লথিং কিনতে পারবেন, যেমন ছেলেদের মেন্স বেস, যেমন হচ্ছে এই যে এখানে লিস্ট গুলা দেয়া আছে, পোলো শার্ট, স্পোর্টস শার্ট, টি শার্ট, জ্যাকেট, শর্টস, ওয়ালেট, হ্যাঁ সবই আছে। কি কি আইটেম আছে এগুলো আমরা এই উপরে মেনু সেকশন থেকে দেখতে পাচ্ছি, তাই না? দেন হচ্ছে এখান থেকে আপনি যে কোনো একটা আইটেমে যেতে পারেন, যেমন আপনি পোলো টি শার্ট আপনার পছন্দ বা নিতে চাচ্ছেন, এটাতে চলে গেলেন, অথবা সার্চ অপশনে ক্লিক করলেও আপনি পোলো টি শার্টের পেজে আপনাকে নিয়ে আসবে। এখানে ভ্যারাইটি টাইপস অফ আপনার বিভিন্ন কালারের হচ্ছে টি শার্ট গুলো দেখছি। ধরেন এটা আমার ভালো লাগলো, এটা আপনি এখানে গেলেন, যে দেখলেন এটা হচ্ছে প্রিমিয়াম ডিজাইন, হ্যাঁ পিকে কটন, এটা পোলো শার্ট, হ্যাঁ তারপরে সাইজ মিডিয়াম টু টু ডাবল এক্সেল আছে। তারপরে কালারটা কি কি কালার আছে, স্কাই এন্ড নেভি, এই দুইটা কালার আছে, কালার বলতেছে। দেন হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ওই যে ইয়ারা ভালো বুঝবে, টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ভালো বুঝবে, কম্পোজিশন, ইয়ার্ন, কটন, এগুলো জিনিসগুলা দিয়ে রাখছে, যে আসলে কত পার্সেন্ট হচ্ছে পলিস্টার, কত পার্সেন্ট কটন এখানে আছে। তারপরে যে সাইজ গাইডও দিয়ে রাখছে, আসলে মিডিয়াম মানে চেস্ট কতটুকু, লেন্থ কতটুকু, স্লিভ কতটুকু, তারপরে কালার টাইপ এখানে দিয়ে রাখছে। দেন ডেসক্রিপশনে আরো ডিটেলস থাকে, ওয়াশিং মেথড দেয়া থাকে, কিভাবে ধুতে হবে এগুলো দেয়া থাকে। তো আপনি একটা প্রোডাক্ট কিনতে গেলে কি আপনি তো এই বিষয়গুলো মেনলি জানতে চান, তাই না? যে আসলে আপনার বডি সাইজ অনুযায়ী এই কোনটা নিলে ভালো হয়, হ্যাঁ আবার ফ্যাব্রিকটা পরে কমফোর্টেবল কিনা সেটা বুঝতে পারবেন এই কম্পোজিশনটা দেখে। এটা ভাইয়ারা ভালো বুঝবেন, আমি এটা কম বুঝবো মনে হয়। তো দেখেন কম্পোজিশনটা দেখে বুঝতে পারবেন যে কটন ম্যাক্সিমামে কটন আছে, তাহলে তো এটা আরামদায়ক হওয়ার কথা, তাই না? তাহলে এই জিনিসটা আপনারা বুঝবেন যে পলিস্টার কম, পলিস্টার তো থাকতেই হবে, না তো জিনিসটা সুন্দর দেখাবে না হয়তো বা। তো এই দুইটার মিক্স আপ, এবং যেহেতু কটনের রেশিওটা বেশি তাহলে এটা আরামদায়ক হবে। হ্যাঁ আবার হাত আর স্লিভটা আপনি মেপে দেখলেন যে এত ইঞ্চি স্লিভে আপনার কতটুকু হয়। তো এই তথ্যগুলাই তো আপনার মূলত প্রয়োজন হয় একটা শার্ট কিনতে গেলে, তাই না? এবং যেটার হচ্ছে রেগুলার প্রাইস আরো অনেক বেশি ছিল, এখানে ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে। তাহলে একটা প্রোডাক্ট কিনতে গেলে যা যা তথ্য প্রয়োজন সকল তথ্য এখানে আছে না? জি আছে ম্যাম। সকল তথ্য এখানে আছে, তাহলে আমরা ইজিলি কি করতে পারবো, এখান থেকে আমাদের প্রোডাক্টটা পারচেস করে নিতে পারবো। তো এখন এই যে প্রোডাক্টটা এখানে লিস্টেড করলো এই যে ওয়েবসাইটের থ্রুতে, এইটাই হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর একটা বিগ চ্যানেল। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা বিগ চ্যানেল। এখন যে ম্যাম আমরা তো ওয়েবসাইটে যে সরি সার্চ ইঞ্জিন বা গুগলে যে সার্চ করে আমরা পারচেস করি না, তাই না? আমরা তো হচ্ছে সাধারণত ফেসবুকে কেনাকাটা বেশি করি। যেমন আমরা ফেসবুকে সার্চ করি হচ্ছে ফেব্রি লাইফ, ধরেন ফেব্রি লাইফের ফেসবুক পেজ, এটা একটা পপুলার একটা ব্র্যান্ড, সো আমি ওদের পেজে লাইক দেয়া আছে, দ্যাটস ওয়াই তাদের পোস্ট আমার সামনে আসে, এখান থেকে দেখে আমার ভালো লাগে, আমি ওদের ইনবক্সে যে মেসেজ দিয়ে কিনে নিই। অথবা অনেকে কি করে, সবাই ইনবক্সে যায় না, ইনবক্সে গেলে ওরা কখন রিপ্লাই দিবে বা হ্যাঁ এই অনেকে ইনবক্সে যায় না, অনেকে কি করে যদি এখানে লিংক দেয়া থাকে, হ্যাঁ তখন ওই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে অর্ডারটা প্লেস করে দেয়, খুব কম সময় অর্ডারটা প্লেস করে দিতে পারে। তাহলে ওয়েবসাইটের কি প্রয়োজন, ওয়েবসাইট ছাড়াও তো মানুষজন আমাদেরকে ছবিটার ডিজাইনটা দেখাতো, এবং এখানে দেখেন ভিডিও আকারে আছে। তো আমরা তো আসলে ইনবক্স থেকে কিনতে পারচেস করে ফেলতে মানে অর্ডার প্লেস করতে পারতাম বা সেল করতে পারতাম। ওয়েবসাইটের থ্রুতে কি এর কেন প্রয়োজন হলো, বা এই যে সোশ্যাল মিডিয়া, এইটাও কিন্তু অ্যানাদার আরেকটা চ্যানেল, দেখেন আমার লিস্টে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল। এখানে আমরা সোশ্যাল মিডিয়াতেও মার্কেটিং করবো এই বিজনেস নিয়ে, যেটা এরা এখানে করছে কিন্তু অলরেডি, এটাতে আমি একটু পরে আসতেছি। কিন্তু
এটাতে এখন আসলাম কেন বলতেছি যে আমরা তো আসলে ফেসবুকে বেশি ইউজ টু, তাই না? তাহলে ফ্যাব্রি লাইফ তো অলরেডি ফেসবুকে আছে, তাহলে আমি কেন ওদের গুগলে যে আমরা সার্চ করবো, বা আমরা তো তেমন সার্চ করি কম গুগলে ফর পারচেজ, বা সার্চ ভ্যালু কিন্তু আছে অসংখ্য, মনে হচ্ছে আমরা হয়তো বা কম করি, বাট এটা যদি সার্চ ভ্যালু আমরা কাউন্ট করি বা আমাদের টুলসের থ্রুতে দেখি, এখানে কিন্তু অনেক মানুষ সার্চ করতেছে টি শার্ট বিটি লিখে, এখানে কিন্তু অনেকে সার্চ করতেছে। তো এগুলো আমরা দেখবো ইন ফিউচারে কিভাবে এগুলো আমরা সার্চ ভ্যালু দেখতে পারি, যে মানুষজন কি পরিমাণ মানুষজন এটা নিয়ে সার্চ করছে, এটা আমরা দেখবো। তো এখন এই যে একটা ফেসবুকের এটা কি দেখতেছি, বিজনেস পেজ। এই ফেসবুকে বিজনেস পেজ খুলতে কত টাকা লাগে বলেন তো? কোনো টাকা লাগে না। ডিপেন্ড করে আসলে পেজ যে করতে তো ফ্রিতে খোলা যায়। কোনো টাকা পয়সা দিতে হয় না, না? না, রাইট। তো ফ্রিতে এই একটা পেজ খুলে আপনি লক্ষ লক্ষ টাকার বিজনেস করছেন, তা আপনার মতন এরকম আরো লক্ষ লক্ষ মানুষ এই ক্লথিং নিয়ে বিজনেস করছে। তো এখানে একটা ট্রাস্টের বিষয় আছে। অনেকে বলে না, ধরো অনলাইন থেকে কেনাকাটা করব না, খালি ঠকে যায়, কি জিনিস দেয় দেখায় একটা দেয় আর একটা, তাই না? এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আছে না অনেকের? আচ্ছা। ব্যাড জি এক্সপিরিয়েন্স ম্যাম। অনেকের হয় যদি আমরা একটু দেখে শুনে না কিনি, একটু যদি দেখে শুনে চোখ কান খোলা না রেখে যদি আমরা পারচেস করি, সেক্ষেত্রে এই অ্যাক্সিডেন্ট গুলো ঘটে। এখন ধরেন এখন মানে এখন তো অনলাইন বিজনেসটা তো পুরনো হয়ে গেছে বলতে গেলে, তাই না? মানে আমরা এখন সবাই জানি চিনি এবং বেশ কিছু নামি দামি ব্র্যান্ডকে চিনি, যে আমরা চোখ বন্ধ করে ওখান থেকে কিনি অনলাইনে। বাট বিগিনিং এ বা নতুন যারা কেনাকাটা করে কি দেখে, বিগিনিং এ আমি যখন কেনাকাটা স্টার্ট করি, একদম যখন অনলাইন ব্যবসা মাত্র আমরা আমাদের একটু ট্রেন্ডিং আসছে বা এই টাইপস যখন, বা এখন যারা নতুন কেনাকাটা যারা করে অনলাইন, কি দেখে জানেন? ফলোয়ার। রিভিউ, লাইক, ফলোয়ার, তারপর লাইক। রিভিউ। হ্যাঁ রাইট, তাদের পেজে লাইক কত, ও অনেক লাইক, তার মানে অনেক মানুষ একে চেনে। এর পোস্টের এনগেজমেন্টও ভালো, মানে পোস্টে লাইক কমেন্ট করতেছে অনেক মানুষ। তারপর রিভিউ তো দেখি, ধরেন রিভিউ বিশেষ করে দেখা হচ্ছে যেগুলো ওয়েবসাইট বিহীন যে পেজ গুলা, আর এর ওয়েবসাইট আছে কিনা এইটা আগে দেখে। এই দেখেন ওয়েবসাইট এখানে লিঙ্ক আপ করা, দেখছেন? কেন ওয়েবসাইট দেখে? ওয়েবসাইট থাকলে মনে করেন বিশ্বাস আরো 10 গুণ না 80 গুণ বেড়ে যায়। যখন দেখি যে না, এই বিজনেসটা এমন একটা জিনিস কিনবো যেটা জীবনও কিনি না কোনো পেজ থেকে, বা এই পেজ থেকে নতুন কিনছি, এদের ওয়েবসাইট দেখলে বিশ্বাসটা অনেক গুণ বেশি বেড়ে যায়। কেন বেড়ে যায়? এই পেজটা খুলতে বলতেছেন কোনো টাকা পয়সা বা ডলার দিতে হচ্ছে না ফেসবুকে, তো এই ওয়েবসাইটটা খুলতে গেলেও কি তাই? না, না, ওয়েবসাইট লিখে না। একটু টাকা ওয়েবসাইটের ক্ষেত্রে আলাদা। ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, টাকা পয়সা খরচ করতে হয় না? জি। যেমন এই ওয়েবসাইটটা ডেভেলপ করেছে কে? একজন ওয়েব ওয়েব ডেভেলপার ডেভেলপার। বা ডিজাইনার। ওয়েব ডেভেলপারকে পে করতে হয়েছে, ডিজাইনার এই যে ডিজাইন গুলো করে দিয়েছে টি শার্টে, তাই না? এই লোগোটা ডিজাইনার করেছে, এই কন্টেন্ট গুলো কন্টেন্ট রাইটার লিখে দিয়েছে, ওয়েবসাইটটা ডিজাইন করেছে ওয়েব ডেভেলপার, তাদেরকে সব মিলিয়ে একটা ভালো অ্যামাউন্ট পে করতে হয়েছে, তাই না? এবং তারও পূর্বে আরেকটা তার খরচ আছে, যেটা কন্টিনিউয়াস বেস তার করে যেতে হয়। দুইটা ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় এই কাজগুলো করার পূর্বে, মানে একটা ওয়েবসাইট বিল্ডিং এর পূর্বে দুটো জিনিস কিনতে হয়। সে দুটো জিনিস কি, কে বলেন তো? ডোমেইন আর হচ্ছে ডোমেইনটা। হ্যাঁ, ডোমেইনটা আর কি আরেকটা? হোস্টিং। রাইট, এই তো আপনারা অনেক কিছু জানেন। গ্রেট। ডোমেইন মানে এই ওয়েবসাইটের নাম। এই যে ফ্যাব্রি লাইফ, এই লাইফটা দিয়ে যে .com নিল, এটাই তার ডোমেন, মানে ওয়েবসাইটের অ্যাড্রেস। ইশিখনের ডোমেন হচ্ছে যে ইশিখনের ডোমেন নেম হচ্ছে ইশিখন এন্ড .com, সহজ এটা ওয়েবসাইটের ইউআরএল। এটা কিনতে হয়, পারচেস করতে হয়, এবং এভরি ইয়ারে এটা রিনিউ করতে হয়, আদারওয়াইজ আপনি এটার ওনারশিপ হারাবেন। অ্যান্ড দেন হোস্টিং, যেটা বলছিলাম, হোস্টিং মানে হচ্ছে এই যে এত শত পেজ আছে ওয়েবসাইটে, এইগুলোতে এক একটা ক্যাটাগরি, মানে ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আন্ডারে আরো অসংখ্য পেজ আছে এই আইটেমের।
এই যে এত শত পেজ ওয়েবসাইটে, এই পেজে যে এত এত সব কন্টেন্ট রাখা হয়েছে এই ওয়েবসাইটটাতে, এই কন্টেন্ট গুলা কি আমরা ফ্রিতে রাখতে পেরেছি? না, এক সেকেন্ড লাগবে। এইটার জন্য আমার একটা স্টোরেজ প্রয়োজন হচ্ছে। স্টোরেজটা কি? এই Hosting. স্টোরেজটাই হচ্ছে হোস্টিং। আপনি স্টোরেজ যেখানে ইউজ করেন না কেন আপনাকে পে করা লাগবে। ফোনে একটু স্টোরেজ বাড়ায় নেন, সেম মডেলের ফোন যেটাতে 8 জিবি ওইটার দাম আর 16 জিবি যেটা দিয়ে রাখছে সেম মডেল, দামের পার্থক্য দেখবেন একটা বিশাল একটা পার্থক্য আছে, কারণ অনলি ফর স্টোরেজ। আপনার র্যাম যে আপনি পিসি যেটা ইউজ করতেছেন 16 জিবি হলো এক রেট, 8 হলো এক রেট, তাই না? আপনার সেম মডেল সবকিছু এভরিথিং আপনার সেম থাকার পরেও আপনাকে এক্সট্রা অ্যামাউন্ট দিতে হচ্ছে অনলি ফর স্টোরেজের জন্য। ঠিক তেমনই ওয়েবসাইটে যে এত এত কন্টেন্ট রেখেছে এটা ফ্রিতে রাখতে দেয় না, এটা স্টোরেজ কিনতে হয়, যেটাকে আমরা হোস্টিং বলতেছি। এবং এই হোস্টিংটাও রিনিউ করতে হয়। আপনি এভরি ইয়ারের জন্য বা আপনি কয়েক বছরের জন্য রিনিউ করে রাখতে পারেন, বাট এটা আপনার ইয়ারলি এটার একটা অ্যামাউন্ট বা একটা চার্জ তারা ধরে যে এতটা ডলার তোমার প্রতি ইয়ারে পে করতে হবে, আদারওয়াইজ ওনারশিপ হারাবে। তো এই ডোমেন হোস্টিং কিনলো, ডেভেলপার ডিজাইনারকে দিয়ে শার্টগুলো ডিজাইন করালো, লোগো ডিজাইনারদের লোগো বানালো, ডেভেলপারকে দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করালো, তার বিশাল ইনভেস্ট গেল। কিন্তু কি হলো, এটা তার অনলাইন স্টোরটা সাজানো হলো। যদি সে একটা ফিজিক্যাল একটা স্টোর নিত, ধরেন বসুন্ধরাতে একটা দোকান নিলে কেমন টাকা লাগে আইডিয়া আছে? আমি জানি অনেক। এবং এটা হ্যাঁ বলেন, আইডিয়া থাকলে বলেন। কারণ ম্যাডাম যমুনাতে এক একটা দোকান 1.5 থেকে 2 লাখ টাকা মাসিক ভাড়া নেয়, আমি যতটুকু জানি। ভাড়াই নেয় 1 থেকে 2 লাখ জি টাকা জি মান্থলি তারা ভাড়াই নেয়। মান্থলি। এবং এখানে কিন্তু একটা ইনভেস্ট, আরেকটা কিন্তু বড় বিনিয়োগ আছে, তারা এককালীন একটা টাকা রেখে দেয়। ডিপোজিট নেয় তারা। হ্যাঁ, দীর্ঘমেয়াদী একটা টাকা রেখে দেয়, আপনি দোকান ছেড়ে দিলে সেটা দিয়ে দেবে। তো সেই তুলনায় এই ইনভেস্টমেন্ট এটা কিছুই না মনে হবে। রাইট। হ্যাঁ, সেই তুলনায় ইনভেস্টমেন্ট কিছুই না। এবং এইটা আপনার কাস্টমারের ট্রাস্ট কয়েক গুণ বললো আমরা বাড়িয়ে দেবে। এই যে ফেসবুকে কেনাকাটা করছি মনে করেন ফেসবুকে, বাট ওয়েবসাইট দেখে বিশ্বাস করে নিলেন, তারপর টি শার্ট ইন বিডি লেগে সার্চ করলেন, শুরুতেই সে আছে। কি মনে হয় যে মানে যারা মার্কেটিং বুঝবে না, দেখবেন অনেকেরই এটা ধারণা থাকে, যেমন আমাদের একসময় ধারণা এরকম ছিল যে শুরুতে যে আছে সেই মনে হয় বেস্ট, দ্যাটস ওয়াই গুগল একে দেখাচ্ছে এখানে। তা আসলে শুরুতে যে মার্কেটিং এ বেস্ট তাকে দেখায়, প্রোডাক্ট যেমন হয় তেমন হইতে পারে। প্রোডাক্ট কেমন কি আমরা জানি না আসলে, কিন্তু আমরা কাস্টমার হিসেবে যখন সার্চ করি আমরা জানি যে বেস্ট প্রোডাক্টটাই কিন্তু শুরুতে গুগল দেখায়, এবং দেখা যায় যে শুরুটাতে আমরা ম্যাক্সিমাম ক্লিক করি, 99% শুরুটাতে ক্লিক করি। আসলে কি মার্কেটিং যে ভালো করেছে সেই কিন্তু শুরুতে আছে, কি মার্কেটিং সেটা পরে জানতেছি, ওটা এখন না জানতেছি। জি তো জি এখানে মূলত হচ্ছে ফেসবুকে আসে কেনাকাটা করে, আর গুগলে যে সার্চ করে সেটা আপনার ক্লায়েন্ট ট্রাস্টকে বা আপনার অডিয়েন্স কাস্টমার ট্রাস্টকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে হেল্প করে এই অনলাইন স্টোরটা। এবং এখানে একটা মজার জিনিস দেখেন যে এই যে লোগো ডিজাইনার, এই লোগো ডিজাইনারের কি আর প্রয়োজন পড়বে ফ্যাব্রিক লাইফের যদি না তাদের লোগোটা আপডেট করে? প্রয়োজন পড়বে? আপডেট আসলে খুব কম করে, খুব কম বিজনেস আছে যে তাদের লোগো আপডেট করে, কারণ লোগোটা কি একটা ব্র্যান্ডের প্রতীক, একটা ব্র্যান্ডের ভ্যালু অ্যাড করে বা একটা ব্র্যান্ডের আইডেন্টিটি। হ্যাঁ, একটা ব্র্যান্ডের আইডেন্টিটি। আপনি এই ফ্যাব্রিক লাইফের লোগোটা যদি অনেক দূর থেকেও দেখেন যে একটা সাইনবোর্ড টাঙানো আছে, আপনি লোগোটা দেখে বুঝবেন যে এটা ফ্যাব্রিক লাইফের, এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি। সো এটা সাধারণত মানুষজন খুব কম এটা আপডেট করে বা চেঞ্জ করে, হয়তো আপডেট করে। ধরেন এখন হচ্ছে একটা আপনার সুপার সেল চলতেছে, তো এই আশপাশে একটা কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল লোগোর পাশে, এরকম আপডেট গুলো আসে, বাট খুব কম একটা চেঞ্জ করা হয়। তো দেখেন লোগো ডিজাইনারের প্রয়োজন খুব কম পড়বে এখানে, যারা এই ডিজাইন গুলো করছে তাদের প্রয়োজন কম পড়বে। প্রয়োজন হতে পারে যদি মনে করেন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা হয়তো আবার তাদের মনে হলো যে না প্রত্যেক পোস্টের ব্যাকগ্রাউন্ড এরকম রাখছে, আমরা আরেকটু চেঞ্জ করবো, ভ্যারিয়েশন আনবো, একটু কালারফুল করবো, সেক্ষেত্রে হয়তো তাদের মন চাইলে আবার ডিজাইনারের প্রয়োজন হবে। আর ডেভেলপারেরও কাজ আছে টুকটাক, যেমন এই যে এখন এটা ডিসকাউন্ট চলতেছে এই আপডেটটা দেখিয়ে দেয়া, হ্যাঁ, তারপরে এখানে ডেসক্রিপশন আপডেট করা লাগতে পারে,
এখানে প্রোডাক্ট ছিল ধরেন 500টা, আরো 100 প্রোডাক্ট অ্যাড হতে পারে। এই কাজগুলো ডেভেলপার করবে, ডেভেলপারেরও টুকটাক কাজ থাকতে পারে, এছাড়া তেমন কিন্তু কোনো কাজ নাই। বাট অন্যদিকে যারা মার্কেটারদের কাজ কি? এই ওয়েবসাইটের প্রোডাক্টকে র্যাঙ্কে নিয়ে যাওয়া বা প্রমোট করা। যেমন এই যে গুগলের টপে নিয়ে আসছে কে? ওয়েব ডেভেলপার, মার্কেটার। এটা ডিজিটাল মার্কেটার। এই কিওয়ার্ডে, এটা কি একটা কিওয়ার্ড বা একটা সার্চ টার্ম, এটাতে তাকে টপে নিয়ে এসেছে। কে এনেছে? মার্কেটার। মার্কেটারে কাজ বন্ধ করে দেখ। যেমন লাস্ট উইকেও আমি অনলি টি শার্ট লিখে সার্চ করলে দারাজের ওয়েবসাইটটা শুরুতে ছিল, এখন দারাজ নাই শুরুতে। কারণ দারাজের থেকে, দারাজের যে এখানে আসছে, এখানে দেখাচ্ছে, বাট এখানে নাই, ফার্স্ট পেজেই নাই সে। এখানে ছিল দারাজ লাস্ট উইক বা 10 days এগো। তাহলে দারাজের থেকে যারা ভালো পারফরমেন্স করেছে তাদেরকে নিয়ে আসছে টপে। তাহলে মার্কেটার যদি কাজ বন্ধ করে দেয়, আপনার বিজনেস থাকবে এখানে? না আপনার ম্যাম, বিজনেস কি গ্রো করতে পারবে? পারবে না। কোনো না। তারপরে এই ওয়েবসাইটের বাহিরে আবার আমি সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, ফেসবুকে দেখেন 1 hour এগো একটা পোস্ট হয়েছে, একটা সুন্দর একটা শার্ট জিপার সিস্টেম একটা পোস্ট হয়েছে, ভালো কথা। তারপরে আজকেরই এটা পোস্ট, এটা টাইম নাই। তারপরে এইটা 8 hours এগো, এই পোস্টটা হয়েছে 13 hours এগো। এইটা ইয়েস্টারডে। তার মানে দেখেন একদিনের মধ্যে 1 2 3 4টা পোস্ট, 3টা হচ্ছে ইমেজ কন্টেন্ট। এটাকে কি কন্টেন্ট বলা হয়? ইমেজ পোস্ট বা ইমেজ কন্টেন্ট। আর একটা হচ্ছে ভিডিও পোস্ট। এই কাজগুলো কারা করছে? সোশ্যাল মিডিয়ায় যারা অবশ্যই সোশ্যাল মার্কেটার, মিডিয়া মার্কেটিং, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার। তাহলে এই মার্কেটাররা কাজ থেমে নাই। দেখেন ডেভেলপারও থেমে আছে জায়গায় জায়গায়, ডিজাইনারও থেমে থেমে আছে, কাজ আছে কাজ নাই। কিন্তু এরা মার্কেটার ছাড়বে না, হোক সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মার্কেটার, হোক সেটা হচ্ছে ওয়েবসাইট মার্কেটার বা ওয়েবসাইট মানে এসইও স্পেশালিস্ট। এসইও। হ্যাঁ, তাহলে এসইও তে এটা কি একটু পরে যাব, এসইও নামটা নিতে চেয়েছিলাম না, তারপরেও আচ্ছা বললাম যে এসইও স্পেশালিস্ট মূলত এখানে র্যাঙ্কে আনার জন্য কাজ করে। তো এদের কাজও থেমে নাই, এই মার্কেটারদেরও কাজ থেমে নাই। তাহলে কাদের কাজটা বেশি আপনার কাছে পাওয়ারফুল মনে হচ্ছে? মার্কেটার। মার্কেটারের কাজ। এখন আপনার যত কাজ তত কি, যত কাজ তত কি, তত ডলার নাকি? হ্যাঁ, আমরা ডলারই বলি, আমাদের তো সবাই ডলার আর্নিং এর একটা চিন্তা ভাবনা থেকে আমরা আসছি। তো দেখেন যে আসলে আমাদের কিন্তু কাজ কন্টিনিউয়াস প্রসেসে চলে। যেটা এক্সাম্পল আমি আমাকে দিয়ে তো আপনাদেরকে দিলাম, যে আমার সেই পুরোনো ক্লায়েন্ট ধরে আছে এখন। কারণ আমাদের কাজগুলো এমনই যে তার বিজনেস যতদিন আছে তার মার্কেটিং লাগবে, এবং ক্লায়েন্টকে যদি একবার হ্যাপি করতে পারেন এবং ক্লায়েন্টদেরকে যদি কাজ দ্বারা কনভিন্স করতে পারেন, কাজ আপনি যে ভালো কাজ পারেন সেটা দেখিয়ে বুঝিয়ে তার বিজনেসের বিষয়ে কনসার্ন আমরা যদি থাকি, অবশ্যই দেখা যাবে লং টার্মে তার সাথে আপনি স্টে করে যেতে পারবেন। এবং দেখা যায় যে ফ্রিল্যান্সিং এ আপনার যদি না আপনি টিম ওয়াইজ কাজ না করেন, আপনার আসলে খুব বেশি ক্লায়েন্টের প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি একা যখন কাজ করবেন আপনার 1 থেকে 2টা ক্লায়েন্ট হচ্ছে এনাফ আপনার জন্য হবে, কারণ ওরে করে কুলাতে পারবেন না যদি তার ওভারঅল মার্কেটিং সার্ভিসটা আপনি দেন। ওভারঅল মার্কেটিং বলতে ওয়েবসাইট মার্কেটিং টু সোশ্যাল মিডিয়া যা যা আছে এভরিথিং যদি সার্ভিস আপনি প্রোভাইড করেন, আপনি 1 থেকে 2টো ক্লায়েন্টের কাজ হয়তো করতে পারেন, এর বেশি আপনি হিমশিম খাবেন, আপনি পারবেন না একা। ম্যাম, হ্যাঁ, এটা হয়। হ্যাঁ আপু বলেন। একজন ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়ার কাজও করে আবার এসইও করে, তাহলে আলাদা এসইওটা এক্সপার্ট কারা? শুধু এটাই আলাদা একটা সেক্টর কি? আচ্ছা দেখেন যে আসলে যে সোশ্যাল মিডিয়া করছে সে এসইও সার্ভিসে প্রোভাইড করছে। সো সে যদি এসইও এই সার্ভিস যদি ভালোভাবে প্রোভাইড করতে পারে, তাহলে তো আপনি তাকেও এসইও স্পেশালিস্ট বা এসইও এক্সপার্ট বলতে পারেন, তাই না? সে তো সার্ভিস প্রোভাইড করছে, পাশাপাশি তার যদি অ্যাডিশনাল স্কিল থাকে সেগুলো যদি সে সার্ভ করতে পারে, দ্যাটস ফাইন। কিন্তু ম্যাম, কমপ্লিট ডিজিটাল মার্কেটিং এ তো সোশ্যাল মিডিয়াও আছে,
ইমেইলও আছে, ইনস্টাগ্রামও আছে। থাকতে হবে আপু। কেন বলি যে ম্যাম আমাদের সব এত কিছু আমরা দিয়ে কি করবো, তাই না? এটা পরিধি ব্যাপক, এখানে যা আছে পরিধি ব্যাপক, এবং এখানে থেকে আপনি মিনিমাম 20 থেকে 25টা আলাদা আলাদা কাজ বের করতে পারবেন, যেগুলো আপনি আলাদা আলাদা ভাবে একক ভাবে অনলি ওই সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন। এখন এই কোর্স করে কি আপনারা এই সবকিছুর এক্সপার্ট হয়ে বের হয়ে দেন কি সবকিছু সার্ভিস নিয়ে ঝাঁপায় পড়বেন কিনা? না, বিষয়টা কিন্তু তা না। আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে এ টু জেড সবকিছুর নলেজ আপনার মাথায় থাকতে হবে। আপনি এসইও কি বোঝেন না, অথচ আপনি সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট, তাহলে আপনাকে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন না। আপনি বলতে পারেন যে আমি একজন হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, বা আপনি এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং যখন ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দেবেন আপনার এ টু জেড নলেজ থাকতে হবে। তার মানে এমন না যে সবগুলাতে আপনি এক্সপার্ট হবেন। আচ্ছা, আপনার যদি ডিজিটাল মার্কেটার থাকে প্রোফাইলে, তাহলে কি এসইও ক্লায়েন্ট গুলো আসবে? হ্যাঁ আসবেন, কারণ এটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে না। এটা তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। আপনি তো আপনাকে নিজেকে ডেভেলপার পরিচয় দিয়ে আপনি এসইও সার্ভিস প্রোভাইড করছেন না, আপনি মার্কেটার হিসেবে পরিচয় দিচ্ছেন এবং আপনি সার্চ করছেন হয় সোশ্যাল মিডিয়া আর হয় এসইও আর ইমেল মার্কেটিং, আলাদা আলাদা স্পেসিফিক সার্ভিস আপনি প্রোভাইড করছেন। ঠিক আছে? এবং আপনারা ছোট থেকে শুরু করবেন। ধরেন খুবই ছোট একটা কাজ দিয়ে আপনি আপনার শুরু করবেন আপনাদের জার্নি গুলো, যে কাজটা আপনি টোটাল কোর্স শেষে আপনার কাছে মনে হবে না এই কাজটা আমার ভালো লাগে করতে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই কাজটা আমি ভালো পারি, আমার কনফিডেন্স আছে, এরকম আমার কনফিডেন্স আছে এই কাজটা আমি ভালো পারি। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আপনার ভালো লাগে যে কাজটা। ঠিক আছে? যে কাজে ভালো লাগা নেই সে কাজে আপনি কখনোই বেস্ট হতে পারবেন না। তো যেখানে অবশ্যই ভালো লাগা কাজ করবে সেখানে অবশ্যই ভালো কিছু হবে আই থিঙ্ক। এবং আস্তে আস্তে আপনি যদি আপনার পরিধিটা বাড়াতে পারেন, ওই যে বললাম না একটা দুটা ক্লায়েন্ট হলে চলবে, এত লাগবে না। এবং আমার একটা ট্যাগলাইন আছে যেটা আমি সব ক্লাসে বলি, যে যত লার্নিং তত আর্নিং। ঠিক আছে? ধরেন সোশ্যাল মিডিয়ার একটা ক্লায়েন্ট, আপনি তার সাথে একটা ডিল মানে একটা ডিল করলেন মান্থলি $100। এখন ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা করতেছেন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ধরেন, এখন তার একটা ওয়েবসাইটও আছে, বাট তার ওয়েবসাইটে অনেক মার্কেটিং ইস্যুজ আছে, যেগুলো আপনারা কোর্স করলে আপনারা এগুলো জানবেন যে কি কি ইস্যুজ আপনি তার ওয়েবসাইটে অ্যাজ এ মার্কেটার হিসেবে ফাইন্ড আউট করে সেগুলোর সলিউশন দিতে পারেন, সেটা আপনারা জানবেন। তো করতেছেন কিন্তু তার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বাট আপনি পাশাপাশি এর জন্য আপনাকে টাকা দিচ্ছে না। ধরেন আপনি রিসার্চ করলেন তার ওয়েবসাইটটা নিয়ে, যে এর ওয়েবসাইটে তো অনেক সমস্যা আছে, তারপরে তাকে আরো বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করলেন যে তুমি ফেসবুকে তো মার্কেটিং এর আমার কাছ থেকে এই এতটুকু প্যাকেজ নিয়েছো যে অনলি কন্টেন্ট ক্রিয়েশন, বাট তোমাকে আমি পেইড বিজ্ঞাপনের সার্ভিসের অফার করছি, এটা করলে তোমার এনগেজমেন্ট খুব দ্রুত বাড়বে, সেল আসার পসিবিলিটি বাড়বে, পাশাপাশি তোমার ওয়েবসাইটে ডিজিটালি আরো এইভাবে আমরা প্রমোট করতে পারি। তো যখন ওই যে তাকে সাজেশন গুলা দিচ্ছেন, তখন এই $100 কাজ আপনি $1000 কনভার্ট করে নিতে পারবেন, ছোট ছোট অনেকগুলা কাজের চেকলিস্ট তাকে ধরিয়ে দিয়ে, যদি ক্লায়েন্ট ইন্টারেস্টেড থাকে এবং তারা চায় যে আপনি তার বিজনেস নিয়ে কনসার্ন হন, তার বিজনেসটা নিয়ে আপনি থিঙ্কিং করেন, হ্যাঁ কিভাবে কি করলে তার বিজনেসটা ইমপ্রুভ হবে। সে হয়তো শুনেছে বা জানে যে মার্কেটিং করলে ফাইবারে বা আপওয়ার্কে যে এরকম হায়ার করলে তার বিজনেসের গ্রোথ হবে বা এই হবে সেই হবে, সে অতটুকু যতটুকু জেনেছে অতটুকু দিয়ে সে স্টার্ট করবে। বাট যখন আপনি তার বিজনেসটা একটু রিসার্চ করে তাকে এই বিষয়গুলো তাকে সাজেশন দিবেন, আর তোমার এই করলে তুমি এইভাবে ডেভেলপ হইতে পারবা, এই কাজ করা লাগবে, তখন দেখবেন যে সে ইন্টারেস্ট ফিল করে সাধারণত ক্লায়েন্টরা, কারণ তারা চায় যে তার বিজনেসটা কি এক জায়গায় সীমাবদ্ধ থাকুক, এটা চায় না, তারা চায় এটা গ্রোথটা বাড়াতে। তখন ওই $100 প্রজেক্টকে আপনি $1000 কনভার্ট করে নিয়ে যেতে পারবেন। এই জন্য যে আসলে প্রত্যেকটা সেকশন যেন আমরা ভালোভাবে শিখতে পারি সেটা চেষ্টা করব, এক্সপার্ট না হইলাম বাট যেন শিখতে পারি যতটুকু দেখাচ্ছি। শিখে রাখলে আপনি যখন ক্লায়েন্টের কাজ পাবেন তখন আস্তে আস্তে ওগুলোতে কাজ করতে পারবেন, আপনার কনফিডেন্স পাবেন। বাট একবারে যদি না বোঝেন যে না আমি অনলি সোশ্যাল মিডিয়াটা সেক্টরটা করব, অনেকে করে যে ম্যাম এসইও কঠিন লাগতেছে এসইও করবো না, সোশ্যাল মিডিয়া খালি করি, বা এইটা করব ওইটা করব না, এক্সামে এইটা দিব আমি ওইটা দিব না, এগুলো যখন বলেন তখন কি হয় আলটিমেটলি নিজেদেরই লস হয়। যেটা বললাম যত লার্নিং তত আর্নিং, আপনার লার্নিং এর পরিধি যত বাড়াবেন আপনার আর্নিং এরও পরিধি তত বাড়বে।
ঠিক আছে। আচ্ছা, এই স্লাইডটা তো মনে হয় শেষ হয়েছিল না, অ্যানালাইটিক্স এন্ড অপটিমাইজেশন, যে আমরা আসলে আমাদের কাজগুলোর পারফরমেন্স এখানে মেজার করা যায়। না না, এটা তো আচ্ছা, এটাতে আসে নাই তো, আমি ছিলাম না, এই পর্যন্ত। আচ্ছা সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তো ওগুলো শেষ করে দিচ্ছি। দেন কন্টেন্ট ক্রিয়েশন, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা কি বলা চলে, হার্ট। কন্টেন্ট হচ্ছে মার্কেটিং এর হার্ট। কিভাবে? কন্টেন্ট কি জিনিস আগে সেটা আমাদের বুঝতে হবে। কন্টেন্ট কি জিনিস? এই যে ওয়েবসাইটে একটা ছবি আছে, এই ছবিটা একটু বড় হয় না কেন? ক্লিক করলে বড় হবে না? হয় না তো। এই কন্টেন্টের মধ্যে, এই ছবিটার মধ্যে কি কি আছে? পোলো শার্ট, এখানে কিছু লেখা টাকা আছে, ছোট ছোট করে লেখা। আচ্ছা, তারপরে এখানে ডেসক্রিপশনে এই প্রোডাক্ট ডিটেলস দেয়া আছে। হ্যাঁ, প্রোডাক্টের সকল তথ্য আছে ডেসক্রিপশনে। ছবির মধ্যে অনেকগুলো এই প্রোডাক্ট সম্পর্কে তথ্য থাকে, যেমন সোশ্যাল মিডিয়া তো দেখেন ছবির মধ্যে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে অনেক তথ্য আছে। হ্যাঁ, এই যে এখানে এখানে কিন্তু ছোট ছোট করে অনেক তথ্য লেখা আছে। তো এই যে একটা ইমেজ, যে ইমেজটা আপনাকে একটা ইনফরমেশন প্রোভাইড করছে, ঠিক আছে? এই প্যান্টটার মেবি হচ্ছে, তাই না, বিজ্ঞাপনটা, এবং এইটার কি কি হচ্ছে গুণাগত মান যা যা আছে বলার এখানে দেয়া আছে, নাম্বার টাম্বার কোড টোড অনেক হাবিজাবি দেয়া আছে। তো এইটা কিনতে গেলে মোটামুটি যে তথ্যগুলা প্রয়োজন বা এইটা সম্পর্কে জানার জন্য যতটুকু তথ্য আপনার প্রাইমারি লেভেলে প্রয়োজন, এই তথ্যটা এই ছবিগুলো কি প্রোভাইড করতে পারছে কিনা বলেন, করতে পারছে কিনা বলেন? জি পাচ্ছে। এই যে দেখেন, এটা কি প্যান্ট নাম দেয়া আছে, ছোট করে লেখা, মানে এদের স্টাইলটাই এরকম, কোন ছোট করে টেক্সট গুলা দেয়া থাকে। অন্যান্য পেজে গেলে আরো দেখেন বড় করে, যেমন দারাজে যদি যায়, দারাজে গেলে একটু চোখে চশমা লাগবে না, দারাজে গেলে চোখে চশমা লাগবে না, এখানে একদম অনেক ছোট ছোট করে লেখা। তো এটা স্টাইলের জন্য দিয়েছে, এটা মানে ডিজাইন কোয়ালিটি, মানে সুন্দর দেখানোর জন্য ছোট রাখছে, ওইটা মূলত দেখার জন্য এরকম ভাবে দেয় না। যেমন এরা দিয়েছে, হ্যাঁ, ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ, ঠিক আছে, স্মার্ট ওয়াচে 50% অফার চলতেছে, আবার ডেলিভারি চার্জও ফ্রি, আবার হচ্ছে ওয়ারেন্টিও আছে। আচ্ছা, এবং এটার দাম এত 5,000 সামথিং, এটা 1,900 সামথিং, এটা 2,200 নাকি 22,000, ও মাই গড, অনেক দামি। আচ্ছা, তো দেখেন এই প্রোডাক্ট গুলো কিনতে বেসিক যে ইনফো গুলো প্রয়োজন আপনার, সেই তথ্যগুলোকে ছবি দিতে সক্ষম অর নট? তথ্য কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে এইটা একটা কি কন্টেন্ট হলো? ইমেজ কন্টেন্ট। এই ইমেজ কন্টেন্ট আরো কোথায় দেখা যায়? ওয়েবে, এই যে ওয়েবসাইটে এই ছবির মাধ্যমে। তারপরে এই যে প্রোডাক্টের ডিটেলস তথ্য আরো পাবো এই টেক্সটের থ্রুতে, এখানে ফেসবুকের এই প্রোডাক্টের ডিটেলস তথ্য পাবো এই যে টেক্সটের থ্রুতে, এখানে এই যে অফার টফার এগুলো সব লেখা আছে। তাহলে এগুলা কি কন্টেন্ট বলা হয়? টেক্সট কন্টেন্ট, বা এগুলোকে অনলি প্রোডাক্ট ডেসক্রিপশন আকারে সম্বোধন করা হয়। আর এগুলোকে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট কন্টেন্ট হিসেবে সম্বোধন করা হয়। এই টেক্সট কন্টেন্টের আরো ভ্যারিয়েশন আছে, যেমন আপনি গার্ডেনিং করতে ইচ্ছুক, সো আপনি গার্ডেনিং সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, হ্যাঁ, একটা স্পেসিফিক গার্ডেনিং কিছু লিখে সার্চ করতে পারতাম। আমি লিখলাম ধরেন গার্ডেনিং টিপস ফর বিগিনার্স, মানে আমি অ্যাজ আ বিগিনার হিসেবে গার্ডেনিং এর কিছু তথ্য চাচ্ছি, যেই তথ্যগুলা বেসিক কিছু তথ্য দিয়ে আমি গার্ডেনিংটা স্টার্ট করতে পারি। যেমন ধরেন এই ওয়েবসাইটটা, এখানে বেশ কিছু গার্ডেনিং এর তথ্য দিয়েছে, দেখেন, যেগুলো টেক্সট আকারে। এগুলাকে কি বলা হয়? টেক্সট কন্টেন্ট। এটা ওয়েবসাইটের ব্লগ বা আর্টিকেল বলা হয়। ওয়েবসাইট কন্টেন্ট এগুলা, যেগুলো হচ্ছে আর্টিকেলে বলতে পারি আমরা, ব্লগও বলতে পারি। ব্লগ এবং আর্টিকেলের কিছু, হ্যাঁ, ব্লগ পোস্টিং বলবেন? ব্লগ পোস্টিংটা এভাবে, মানে পোস্টিং বললো এটা আবার অন্য কিছু মিন করে, যেটা হচ্ছে আমাদের আবার অফ পেজ এসইও তে চলে যাবে, এটা ক্যাটাগরি আলাদা। এটা হচ্ছে ব্লগ পোস্ট হিসেবে যদি বলি তাহলে বোঝা যায় ওয়েবসাইটের এরকম ব্লগ আর আর্টিকেলের কিছুটা পার্থক্য আছে। যেমন ব্লগটা হচ্ছে মূলত আপনার নিজস্ব এক্সপেরিমেন্ট থেকে লেখা, যে আপনি এগুলো আনছেন, এগুলো লাগাইছেন, করছেন, ওই এক্সপেরিমেন্ট থেকে লেখা। আর আর্টিকেলটা আসলে রিসার্চ থেকে লেখা, যে আপনি অনেকগুলা গার্ডেনিং আর্টিকেল, বই বা বিভিন্ন রিসোর্স ঘাটাঘাটি করে যেটা লিখেছেন,
সেটাকে আর্টিকেল হিসেবে ইউজুয়ালি বলা হয়। এরা কিন্তু এখানে কোনো কিছু সেল করছে না। দেখেন এই 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 ফ্যাব্রিক ল্যাব যেমন টি শার্ট সেল করতেছিল, এরা কিন্তু কিছু সেল করছে না, অনলি কি আপনাকে নলেজ শেয়ার করছে। এগুলাকে কি বলা হয় ওয়েবসাইটে? তাহলে কি ম্যাম নলেজ শেয়ারকে আমরা আর্টিকেল বলবো নাকি ব্লগ বলবো? আর্টিকেল বা ব্লগ যেটাই বলেন সমস্যা নাই, আমরা তো জানি না, এটা না পড়লে তো বোঝা যাবে না যে সে তার ওন রিসার্চ থেকে লিখছে নাকি আপনার প্র্যাকটিক্যাল ইয়া থেকে। আমরা ব্লগও বলতে পারি, আর্টিকেলও বলতে পারি, বোথ। ওকে। তো এটাও কি টেক্সট কন্টেন্ট হিসেবে দেখাচ্ছে, এবং এখানেও কিন্তু ইমেজ কন্টেন্ট আছে, তাই না? এই যে ইমেজ কন্টেন্টে বোঝাই দিচ্ছে অনেক কিছু, এই যে এই ইয়ারগুলা দিতে হবে কেমনে, এই যে স্টিক গুলা কিভাবে দিবে, এটা সম্পর্কে বলেছে, ওটা নিয়ে লাগিয়েছে, ওটা ছবি এখানে অ্যাড করে দিয়েছে। তারপরে যে পরাগায়ন কিভাবে হয় এটা একটা ছবি দিয়েছে, ওইটা সম্পর্কে আবার এখানে বলা আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলা দেখেন এখানে। হ্যাঁ, শেষ করি। এই ছবিগুলাও কিন্তু আপনাকে তথ্য প্রকাশ করতে বা তথ্য বোঝাতে সক্ষম। অনেক জায়গায় দেখবেন এখানে আপনার ইনফোগ্রাফ টাইপ থাকে, যেমন ডিজিটাল মার্কেটিং ইনফোগ্রাফ মানে কি এটা দেখাচ্ছি, মার্কেটিং টিপস। যেমন এরা তো জাস্ট শুধু গার্ডেনিং এর ছবি টবি গুলা দিয়ে রাখছে, বাট কিছু কিছু ওয়েবসাইট দেখবেন যে তথ্য বেস ছবি দিবে, যে ছবিগুলোর মধ্যে অনেক ধরনের তথ্য সম্মিলিত। এটাতে নাই, এই ওয়েবসাইটে নাই, এই ওয়েবসাইটে দেয় নাই, এই ওয়েবসাইটেও ইমেজ বেসডই দিয়েছে। দেখে দেখাতে পারি কিনা। আর এরা তো ছবি ইউজ করে না। অনেক সময় ইমেজে দেখুন। হুম। ইমেজে ক্লিক করে দেখেন। হ্যাঁ, ইমেজে গেলেও পাওয়া যাবে। ওয়েবসাইটের ভিতরে দেখাতে চাচ্ছিলাম, তাহলে এক্সাক্ট প্লেসমেন্টটা যেন বুঝতে পারেন সবাই, এই জন্য। ইমেজেসে গেলে তো পাবোই। কি বুঝতেছেন মূলত? আচ্ছা, ইমেজ থেকে ওয়েবসাইটে চলে যেতে পারবো, আমি অন্যভাবে খুঁজে নিই তাহলে। এটা কোন ওয়েবসাইট? মার্কেটিং স্ট্র্যাটেজিস ওয়েবসাইট ইজ। আচ্ছা, দেখেন এই ওয়েবসাইটে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে বলা আছে, এবং মাঝখানে একটা ইমেজ কন্টেন্ট। এটা হচ্ছে একটা ইমেজ কন্টেন্ট, যে ইমেজের থ্রুতে কি হচ্ছে এখানে তথ্য শেয়ার করছে। তাহলে দেখেন এই ব্লগ পোস্টের মধ্যেও কিন্তু কি হচ্ছে, ইমেজ কন্টেন্টের ব্যবহার হচ্ছে, আবার টেক্সট কন্টেন্ট গুলারও ব্যবহার হচ্ছে, ঠিক আছে? এবং অ্যানাদার টাইপস অফ কন্টেন্ট, মানে যেটা সব থেকে পপুলার, সেটা হচ্ছে কি ভিডিও কন্টেন্ট, যেটা বেশি ভালো পারফর্ম করে। এই যে ভিডিও দেখেন, এখানে একটা যে ভিডিও দেয়া আছে, রিলস ভিডিও। এই ভিডিও থ্রুতে আপনার যে পণ্য বা আপনার সেবা, যেটাকে আপনি প্রচার করতে চান, সেটা দেখানো বোঝানোটাই হচ্ছে ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্টের আরো প্লেসমেন্ট হচ্ছে, বড় একটা প্লেস হচ্ছে ইউটিউব। পাশাপাশি ওয়েবসাইটে কি ভিডিও কন্টেন্ট চলে? সম্ভবত না ম্যাডাম। তাই না? এই যে দেখেন গার্ডেনিং টিপস রিলেটেড একটা ওয়েবসাইটে আসলাম, আসার পরে দেখেন শুরুতে একটা ভিডিও দিয়ে রাখছে গার্ডেনিং টিপস এর উপরে। কিন্তু ভিডিওটা কিসের উপরে? এই যে গার্ডেনিং 25 গার্ডেনিং টিপস নিয়ে যেখানে বলা আছে না, এই গার্ডেনিং এর টিপস এর উপরেই দেখেন একটা সিম্পল ভিডিও, ডিউরেশন ইজ 41 সেকেন্ড। তাহলে দেখেন ভিডিও কন্টেন্টটাও সোশ্যাল মিডিয়াতেও ইউজ হচ্ছে, ওয়েবসাইটেও হচ্ছে, আবার ইউটিউবও তো একটা সার্চ ইঞ্জিন বা সোশ্যাল মিডিয়া যেটাই ধরেন, ওখানেও ইউজ হচ্ছে, তাই না? তাহলে এই কন্টেন্ট ছাড়া কি এগুলোর কোনো অস্তিত্ব আছে? ফেসবুক, ওয়েবসাইট, কন্টেন্ট ছাড়া অস্তিত্ব আছে বলেন? জি না। ফেসবুকটা চলতেছে কিসের উপরে? কন্টেন্টের উপরে। ফেসবুক মার্কেটিং দেখেন এখানে ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট। ওয়েবসাইটেও টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। তাহলে মূল উপাদান কি এগুলোর? আপনার কিসের উপর ভিত্তি করে আছে? অনলি কন্টেন্টের উপর ভিত্তি করে আছে। তাহলে কন্টেন্টটা কত পাওয়ারফুল? অনেক পাওয়ারফুল। আচ্ছা, আপনাদের হ্যান্ড রেজ রাখবেন, হ্যাঁ, যাদের কোশ্চেন থাকবে। আমার যখন সময় হবে আমি কোশ্চেন নিব, সুযোগ দিব, নো প্রবলেম, ঠিক আছে? শেষ করি, আর একটু আছে, এটা শেষ করে দেন আপনাদের কোশ্চেন গুলো নিচ্ছি। দেন ইমেল মার্কেটিং, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ইমেল আমাদের সবার আছে না?
জি ম্যাম। ইয়েস ম্যাম। ইমেলের থ্রুতে আপনাকে যেই মেসেজগুলো আপনি প্রমোশনাল পান সেগুলো হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্যাটাগরিতে পড়ে। জাস্ট শুধু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখায় রাখি, এগুলো আমরা দেখব। যেমন এই যে এখানে আসার পরে এখানে প্রমোশনস নামে একটা ফোল্ডার আছে। এখানে দেখেন এই ইউসিবি থেকে আমার একটা মেসেজ আসছে, আমার একটা মেইল আসছে। দেখেন ওদের একটা অফার চলতেছে 28 থেকে 30 আগস্ট পর্যন্ত। হ্যাঁ, আপনার ওই যে বুফে ডিনারের, এবং এটা কোথায় লোকেশন, কত পার্সেন্ট, আমি কি কোনো ছাড়টার কিছু আছে নাকি? অবশ্যই আছে। হ্যাঁ, এই ডিটেল গুলা এখানে সে দিয়ে রাখছে। এই যে এত টাকা পার পার্সনে কততে, মানে এটা মানে আরো প্রাইস রেঞ্জ আরো বেশি, একটু কমে। বাই ওয়ান গেট ফ্রি, হ্যাঁ হ্যাঁ বাই ওয়ান গেট ফ্রি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রাইট, এই যে এটা দিয়ে রাখছে। তো ডিটেল গুলাই দেখেন এই ছবির মাধ্যমে দিয়ে রাখছে। এটা কিন্তু একটা টেক্সট আকারে কিছু লেখা না। আমি এক্সপেক্ট করেছিলাম হয়তোবা তারা টেক্সট আকারে কিছু বলবে, পাশাপাশি একটা ছবি থাকবে। বাট দেখেন ইমেল মার্কেটিংও কিন্তু দেখেন এই যে কন্টেন্টের উপর ডিপেন্ডেন্ট। এটা একটা ছবির মাধ্যমে তার সকল তথ্য সে এখানে দিয়ে রাখছে। আপনারা পুরোটা পড়লে এখানে তথ্যগুলো পেয়ে যাবেন। এবং এটা আমাকে পাঠিয়েছে কারা? ইউসিবি থেকে। তারপরে এরকম যেসব আমি বিভিন্ন যেই প্রতিষ্ঠান বলেন বা হচ্ছে ব্র্যান্ড বলেন যেখানে আমার মেলটা লিস্টেড, সেখান থেকে কিন্তু এই ধরনের প্রমোশনাল মেসেজগুলো আমাকে পাঠানো হয়। যেমন ধরেন এইটা একটা অ্যাপ, কুইলবট হচ্ছে একটা অ্যাপ। এই অ্যাপ নিয়ে আপনাদের কাজ হবে, দেখবেন কাজ করবেন। এবং দেখেন এখানে 40% একটা ডিসকাউন্ট দিচ্ছে। এই যে ডিসকাউন্টটা দিচ্ছে, এইটা আপনি জানলেন, এই যে অফারটা, এই যে তাদের প্রমোশনটা, এটা করলো হচ্ছে এই ইমেলের থ্রুতে, এটা আমাকে পাঠালো। এবং এভাবে কিন্তু কেনা হয়ে যায়। যেমন আমাদের একটা টুল আছে প্রয়োজনীয়, অনেক গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড রিসার্চের, আপনাদের দেখাবো। ওইটা হচ্ছে আমি মানে মান্থলি ওইটা $12 করে আর কি আমি ইউজ করি, যেটা বেসিক প্ল্যানটা। আর হচ্ছে ওইটা মিডিয়াম যে স্ট্যান্ডার্ড যে প্ল্যানটা আছে ওইটা মেবি হচ্ছে $25 মনে হয়। তো ওইটার একটা বিগ একটা ডিসকাউন্ট দিয়েছিল, ওটা প্রায় $250 মতন লাগছে। ওইটা লাইফ টাইম ওইটার অ্যাক্সেস পেয়ে গেছে। তো এই যে অফার গুলা, এক্সক্লুসিভ অফার গুলা, এই কিন্তু মেলের থ্রুতে কিন্তু আসছে। যখন এগুলা মেলের থ্রুতে আসে, এগুলা দেখে ওখান থেকে এই যে অফার গুলা নিয়ে নেওয়া যায়, কারণ এগুলো আমাদের প্রয়োজন যখন। এবং এটা দেখা যায় যে তাদের ওই যে সাবস্ক্রাইব কাস্টমারদেরকে কিন্তু পাঠাইতে পারে। আমি এখানে সাবস্ক্রাইব করা আছে জন্যই কিন্তু ওরা আমাকে এই অফার গুলা পাঠাইতে পারছে, তাই না? তখন কিন্তু আপনি একটা অ্যাকশন মেক করতে পারেন। কিন্তু এখানে আবার দেখেন কিছু আবার স্পন্সর্ড লেখা আছে, তাই না? এগুলো কিন্তু আবার ডিফারেন্ট, এগুলো আমরা পরে দেখবো, এখন এগুলো জানবো না। এগুলো কিন্তু আবার ডিফারেন্ট, এগুলো ইমেল মার্কেটিং করে এখানে আসে নাই। কেউ কি বলতে পারেন এগুলা কিভাবে এখানে আসছে? অ্যাড রান করে, কোন অ্যাড? এই যে ইমেল মার্কেটিং এর অ্যাড। না, এটা হচ্ছে গুগল অ্যাড রান করে, গুগলে অ্যাড রান করে, গুগল অ্যাডস এর কারণে এখানে আসছে। সেটাই যে পরেই আছে বিষয়টা। SEO SEM এর মাধ্যমে আসছে। SEM SEO মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন মানে সব থেকে পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, তাই না? সর্বোচ্চ সার্চটা দিই, সেটা কি সার্চ ইঞ্জিনের মধ্যে পড়বে না? ফেসবুক না, ফেসবুক কেন সার্চ সার্চ করে তো বের করে আনি? এখন বের করে আনলে অনলি আপনার ফেসবুকের সাথে রিলেটেড রেজাল্ট গুলা দেখাবে। সে কি অন্য কোনো রেজাল্ট দেখাতে পারবে না। বাট এখানে সার্চ ইঞ্জিনে ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম হোম ডেকোর, আমি হোম ডেকোর লিখে সার্চ করলাম, এখানে আমাকে ওয়েবসাইট দেখাচ্ছে, দেখেন বিভিন্ন, পাশাপাশি দেখেন সোশ্যাল মিডিয়াও দেখাচ্ছে। ফেসবুক কি পারবে যে আমাকে ওয়েবসাইট, অন্য সোশ্যাল মিডিয়া, অন্য কোনো প্ল্যাটফর্ম দেখাতে পারবে না? দ্যাটস ওয়াই সে সার্চ ইঞ্জিন না। ঠিক আছে, আচ্ছা। তো সেক্ষেত্রে ইমেলে কিভাবে আসবে আমার? আচ্ছা, ওই যে সাবস্ক্রাইব থাকলে আপনার, যখন আপনি সাবস্ক্রাইব করবেন, যেমন ধরেন আপনি ইশিকনে সাইন আপ করেছেন না, হ্যাঁ, একবার তো সাবস্ক্রাইব করেছেন আপনার মেইল অ্যাড্রেস দিয়ে। এখন ইশিকন তাদের যে কোনো ধরনের অফার ওই ইমেলে আপনাকে পাঠাইতে পারবে, তখন আপনার মেইলে ওটা চলে যাবে। ইমেল দিয়ে সাবস্ক্রাইব করব যখন, তখন আমার ইমেলে ওরা ইমেলটা পাবে, হ্যাঁ ওরা পাবে। এবং যখন যে ধরনের তাদের বিজ্ঞাপন থাকে, প্রচারণা থাকে, যেটা আপনাকে পাঠানোর প্রয়োজন মনে করে ওরা, তখন সেগুলো পাঠায়। এগুলো আমরা শিখবো কিভাবে এগুলো করতে হয়, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এসইওটা কি? এসইওটা হচ্ছে সার্চের ইঞ্জিনের অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন মানে নাম্বার 1 সার্চ ইঞ্জিন ইজ গুগল, তাই না? এইটার অপটিমাইজেশন, মানে এই যে টি শার্ট থেকে সার্চ করেছিলাম না, লেখার পরে যেই ওয়েবসাইট টপে এসেছে, এই যে এখানে ও সে টপে এসেছে, যেই প্রসেসে সে টপে এসেছে, এই প্রসেসটাই হচ্ছে এসইও। এখানে অনেকগুলা প্রসেস আছে, যে প্রসেসগুলা সে করার পরে সে এখানে সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজের টপে এসেছে, এটা হচ্ছে এসইও। আরেকটা বিষয় আছে এসইএম। যেমন আমি এখানে আমাদের ডোমেন কিনতে হবে, তাই না? আমাদেরকে ডোমেন কিনতে হয় বিজনেসের জন্য, ডোমেন লিখে সার্চ করলাম, করার পরে দেখেন কিছু ওয়েবসাইট এখানে সাজেশনে আসছে। প্রথমে আসছে নেমচিপ, হোস্টিং গিয়ার, তারপরে গোড্যাডি, শপিফাই, হ্যাঁ, এই পর্যন্ত যে নামগুলো বললাম, 4টা নাম টপে আসছে যখন আমি ডোমেন কিনতে যাই, এবং সবগুলো নামের উপরে দেখেন স্পন্সর কথা আছে, স্পন্সর। বাট এই বাকি নিচের গুলাতে কিন্তু নাই। আবার দেখেন নেমচিপ এগেইন আসছে, হোস্টিং গিয়ার এগেইন আসছে। এরা একবার আসছে মানে কি ডাবল র্যাঙ্ক কেমনে করলো, তাই না? একটা পেজ কিভাবে 2বার র্যাঙ্ক করলো একটা পেজে, একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ স্পন্সর লেখা যেই ওয়েবসাইট গুলো দেখাচ্ছে এরা এখানে, এগুলা কিভাবে আসছে? গুগল অ্যাড রান করে, গুগলে অ্যাড রান করে, যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। কারণ স্পন্সর লেখা যখন আমরা কোথাও দেখি, আমরা বুঝি যে এটা একটা পেইড বিজ্ঞাপন। পেইড মানে যে বিজ্ঞাপনের বিনিময়ে ওই প্ল্যাটফর্মকে আমরা টাকা পয়সা বা ডলার দিই। টাকা পয়সা তো চেনে না, ডলার চেনে, আমরা ডলার পে করি যেসব প্ল্যাটফর্মকে, সেই সব প্ল্যাটফর্ম ওই বিজ্ঞাপনের শুরুতে স্পন্সর কথাটা অ্যাড করে দেয়। এবং এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর একটা মেথড হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের এই টপে চলে আসা। এবং এইটার আরেকটা প্লেসমেন্ট হচ্ছে এই যে জিমেলেও এই যে স্পন্সর দেখছেন না, এখান থেকে এই প্লেসমেন্টও চুজ করে দিয়েছে ওরা, দ্যাটস ওয়াই এখানে চলে আসছে। এখন তাহলে কই ডোমেন, এই 4টা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে আসছে। আর তাহলে নিচের এরা কিভাবে আসছে? এসইও এর মাধ্যমে। রাইট, এই তো ধরতে পেরেছেন আপনারা সবাই, কি ধরতে পেরেছেন বিষয়টা? Yes, ma'am. এদের উপরে স্পন্সর নাই, এরা এখানে আসলো কিভাবে? এসইও করে, যেটাতে গুগলকে টাকা পয়সা দিতে হয় না, অনলি কিছু প্রসিডিউর আছে, এগুলো আমরা মেনটেন করে মার্কেটাররা এই কাজগুলো নিয়ে অলওয়েজ কাজ করতে থাকে, করতে করতে এখানে নিয়ে আসে র্যাঙ্কে। আর এইটাতে মার্কেটাররা কি করেছে? একটা বিজ্ঞাপন সেট করে দিয়েছে, যা একটা লিমিটেড টাইমের জন্য, এটা নট ফর লাইফ টাইম, একটা লিমিটেড টাইমের জন্য একটা লিমিটেড অ্যামাউন্ট পে করেছে গুগলকে, গুগল তার বিনিময়ে এখানে দেখাচ্ছে এই ওয়েবসাইট। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা হচ্ছে 2 ধরনের আরো মার্কেটিং ওয়ে বা চ্যানেল। যেটা স্পন্সর ওটা হচ্ছে হলো এসইএম। হ্যাঁ, রাইট। আর যেটা অর্গানিক ওয়েতে যেটা হয় সেটা এসইও। এবং এটা ওয়েবসাইটের ক্ষেত্রে এই কাজগুলো হয় ওয়েবসাইটের জন্য। এসইএমটা আরেকবার বলবেন? এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা সার্চ ইঞ্জিনে আমরা টাকা পয়সা বা ডলার খরচ করে যে বিজ্ঞাপনটা রান করি সেটাই হচ্ছে এসইএম। এই টাকা পয়সা বিজ্ঞাপনটা কাকে দেই? এই প্ল্যাটফর্মটা, এই সার্চ ইঞ্জিনটা কার? গুগলের। গুগলকে বললাম ভাই নাও $100 দিলাম, তুমি 7 দিন এই বিজ্ঞাপনটা, এই যে আমরা ডোমেন বিক্রি করি, আমার বিজ্ঞাপনটা তুমি 7 দিন তোমার সার্চ ইঞ্জিনের টপে আমাকে দেখাবা। কিন্তু একেই কেন টপে দেখাইলো, এরা কেন নিচে? এটার আবার হিস্ট্রি আছে, এটার আবার স্ট্র্যাটেজি আছে, এগুলো আমরা জানবো পরে। ঠিক আছে, এগুলো আমরা পরে জানবো। এটা ম্যাম, সার্চ ইঞ্জিনকে টাকা দিয়ে যদি টপে রাখা যায় তাহলে মানুষ ফ্রিল্যান্সারদেরকে পে করে কেন কাজ করে? আচ্ছা, তো এখন এই সার্চ ইঞ্জিনে যে বিজ্ঞাপনটা রান করলো টপে এনে, হ্যাঁ, এটা কে রান করছে? এটা কি ওই এত সহজ? ওই ওরাই সব পারে? ওই বিজনেস যাদের আছে ওরাই করে? ওদের মার্কেটার লাগবে না? এটা কে করে? এই গুগল অ্যাড রান করে কে? গুগল অ্যাড রান করবেন আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে। আমরা করবো, আমরা এগুলো শিখবো। এই পেইড মার্কেটিংটা আমরা শিখবো কিভাবে এখানে টপে দেখানো যায়। এবং দেখেন এরা যেমন টাকা পয়সা দিয়ে
টপে আছে। এটা এমন না যে আপনাকে টাকা দিলেন গুগলে যে একটা ব্যাংকের চেকলিস্টের মাধ্যমে আর এখানে দেখাবে, তা না। এখানে ক্যাম্পেইন সাজাতে হয়, এখানে অনেক স্ট্র্যাটেজি আছে। এবং এরা যেমন এখানে স্পন্সর্ড এখানে আছে, দেখেন এই সেম ওয়েবসাইটটা অর্গানিক ওয়েতে মানে এসইও করেও কিন্তু এখানে আছে। তার মানে কি বুঝলেন যে আপনার বিজনেস গুলা কখনোই অনলি একটা ডিজিটাল চ্যানেল ইউজ করে তাদের মার্কেটিং করে এরকমটা না। এরা যেমন অর্গানিক ওয়েতেও ওয়েব সার্চ ইঞ্জিনে আছে, পেইড ওয়েতেও আছে। এদেরকে সোশ্যাল মিডিয়াতে যান, সোশ্যাল মিডিয়াতেও এরকম ইয়া পাবেন, খুব অ্যাক্টিভ পাবেন। এদের ইমেলে যান, আপনার ইমেলে যান, যদি এখানে সাবস্ক্রাইব করা থাকে ইমেলেও তাদের কি পাবেন, মেসেজ পাবেন। ঠিক আছে, অ্যাক্টিভিটিস পাবো। হ্যাঁ, তাদের বিভিন্ন এরকম নোটিশ গুলো, যেমন ধরেন এই যে ডোমেনে দেখেন রাইট নাও নেমচিপে কি চলতেছে, হ্যাঁ 57% অফ চলতেছে .com ডোমেনে বলতেছে। তাহলে এই যে অফ প্রাইসটা, এটাকে মনে করছেন যারা সাবস্ক্রাইব করা আছে তাদের এখানে মেল যায় নাই? অবশ্যই গেছে। দেখেন ইভেন এটা তার যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে সেখানেও তার এই আপডেট গুলা পাবেন। তার মানে কি এরা এমন না যে একটা ডিজিটাল, যে আমি তো টাকা দিয়ে টপে আছি, এখানে একটা মার্কেটার রাখলাম যে খালি পেইড মার্কেটিং করবে, আমার এখানে টাকা পয়সা দিয়ে টপে রাখবেন না। এটা তো লিমিটেড টাইমের জন্য, আপনি কত টাকা দিয়ে রাখবেন টপে। অন্যদিকে আপনি অর্গানিক ওয়েতে কাজ করিয়ে যদি এখানে র্যাঙ্কে আনাতে পারেন, এইটা মোটামুটি একটু দীর্ঘ সময় এখানে সাস্টেইন করতে পারবেন, বাট এটাও পার্মানেন্ট না, আপনার কাজ করে যেতে হবে এটার উপর। ঠিক আছে, আর অল্প ছোট্ট একটু অংশ আছে, এটা বলে আপনাদের কোশ্চেন নিচ্ছি। দেন অ্যানালাইটিক্স এন্ড অপটিমাইজেশন। যত ধরনের ডিজিটাল চ্যানেল আছে সবগুলারই অ্যানালাইটিক রিপোর্ট ওরা প্রদান করে। মানে কিভাবে আমাদের কাজগুলা মানে আমাদের যে পারফরমেন্স গুলা কেমন হচ্ছে, কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে, কখন পারফরমেন্স ভালো ছিল, কোন সময় পারফরমেন্স ছিল, কোন কান্ট্রি থেকে পারফরমেন্স ভালো পাচ্ছি, এগুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো এবং এগুলো অপটিমাইজেশন করতে পারবো। যেহেতু আমাদের এই কাজের গ্রোথ আনতে হলে আমাদের এগুলো অপটিমাইজ করা লাগে, এগুলো বারবার দেখতে হয়, রিসার্চ করতে হয় এগুলোর উপরে। দেন এই অ্যানালাইটিক রিপোর্টটা এই সকল ক্ষেত্রে, ওয়েবসাইট টু সোশ্যাল মিডিয়া, সকল ক্ষেত্রেই আমরা পেয়ে যাব। এবং এগুলো নিয়ে আমাদের সামনে ইন ডিটেল আমাদের কাজ আছে, এগুলো প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এখন আপনাদের কোশ্চেন বলেন, কোশ্চেন নেই কমেন্টও করতে পারেন কেউ কেউ। আচ্ছা, হালিমা বলতেছেন যারা ইমেজ কন্টেন্ট বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে বাট সেল পারপাসই থাকে। আচ্ছা, মানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব বাট আমরা তো সেল করব না, তাহলে আমাদের কি কেমনে টাকা পয়সা আসবে, তাই না? এখন আপনি আপনার যদি নিজের বিজনেস না থাকে, ধরেন এই দারাজের কোম্পানির আপনার এরকম একটা আপনার ই কমার্স প্ল্যাটফর্ম আছে, তাহলে তো ওটা সেল করলেন, আপনি আপনার কোম্পানির জন্য কাজ করলেন, আপনার সেটা সেল হয়ে আপনার লাভ হলো। বাট আপনি তো ওগুলা নিজস্ব কোনো বিজনেস করবেন না, তাহলে এগুলা ডিজাইন শিখে আর ভিডিও শিখে আপনার লাভটা কি, তাই না? তাহলে এখন এই যে দারাজের এই কাজগুলো করতেছে মার্কেটাররা, এরকম ওয়ার্ল্ড ওয়াইড অসংখ্য লক্ষ লক্ষ হাজার কোটি বিজনেস আছে, ব্যবসা আছে, এদের ওয়েবসাইটে এরকম ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট প্রয়োজন হয়। এগুলাও কি করে মার্কেটাররা, এখানে যেমন মার্কেটাররা করছে ঠিক তেমনই ওগুলোতেও মার্কেটাররা এগুলো ডিজাইন করে। তো আপনি এগুলো আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে গার্ডেনিং এর পারপোজে যেটা আমাদের যে স্লাইডটা শো করলেন সেখানে যেমন আমরা দেখলাম তারা কিছু সেল করছে না, বুঝেছি। তাহলে এদের লাভটা কি? এরাও তো অনেক ইনভেস্টমেন্ট করছে, এই যে এরা ডোমেন কিনছে, হোস্টিং কিনছে, ওয়েবসাইট ডিজাইন করেছে, লোগো ডিজাইনার আছে, এবং এই কন্টেন্ট গুলা লিখছে। হ্যাঁ, এই কন্টেন্ট গুলা তারা যে রাইটার দিয়ে লিখিয়েছে, সব যে তারা রাইটিং করে তো তা না, এই যে রাইটাররা যে লিখেছে এখানে তো অনেক অনেক টাকা তাদের পে করতে হয়েছে, ভিডিও একটা এডিটরকে ভিডিওটা ক্রিয়েট করতে দেয়া লাগছে, তাই না? অনেক ইনভেস্টমেন্ট। তাহলে এদের লাভটা কি? দেখেন এই যে যখন আমরা ওয়েবসাইট গুলোতে যাচ্ছি বিভিন্ন ধরনের এরকম বিজ্ঞাপন দেখতে পাচ্ছি ডানে বামে, তাই না? আরো কয়েকটা ওয়েবসাইটে যায়, হ্যাঁ বিজ্ঞাপনে আবার ধরন আছে, এক্সাক্ট ধরনটা দিয়ে দেখে দেখাইতে পারি কিনা। বিজ্ঞাপনের আবার ধরন আছে, যেমন আচ্ছা এই যে প্রথম আলো,
আসলাম, আসার পরে এখান থেকে আমরা কোনো কিছু কিনবো না, তাই না? কিনবো না, বাট দেখেন এখানে আমার একটা বিজ্ঞাপন আসছে, এটা আমি কেটে দিলাম। দেখেন এখানে দেখাচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন, আবার কোথাও ইংলিশে লেখা থাকবে অ্যাডস বাই গুগল। এই যে দেখেন ফ্ল্যাট অর প্লট বিক্রি করতেছে আর না আবাসন মেলা, এটা একটা বিজ্ঞাপন, কিন্তু এখানের পাশে কিন্তু অ্যাডস বাই গুগল এরকম কথাবার্তা লেখা নাই, এটাতেও লেখা নাই অ্যাডস বাই গুগল। আচ্ছা, এগুলাতে অ্যাডস বাই গুগল না, আবার এগুলা আছে গুগলের নাকি, কেটে দিলাম। হ্যাঁ ওইটা চলে গেছে, যেটা ওইটা গুগলের। এরকম আমি কিছুক্ষণ থাকলে দেখতে পাবেন আরো বেশ কিছু বিজ্ঞাপন এখানে আসবে। তাহলে এদের এখানে আমি নিউজ পেপার পড়তে আসছি বা একটা টিপস পড়তে আসছি। এই ওয়েবসাইটের মালিককে, এই জায়গার এই সম্পত্তির মালিককে, অনলি এই ওয়েবসাইট ওনার, তাই না? ঠিক তেমনই আপনি গার্ডেনিং সাইটে যান, যে সাইটে যান, এটা তার প্লেস। এখন তার প্লেসে কেন অন্য কোনো কোম্পানির বিজ্ঞাপন দেখায় এবং কিভাবে দেখায়? হ্যাঁ, এখন এই যে প্লেসটা, এই প্লেসের ডানে বামে উপরে নিচে অনেক ধরনের বিজ্ঞাপন দেখায়। প্রথমত যারা গুগলের বিজ্ঞাপন করে, মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং যারা করে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর একটা এক্সাম্পল দেখেছিলাম এই যে এখানে, তাই না? আচ্ছা 1 মিনিট, আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি, 1 মিনিট জাস্ট। ওকে, তো যেটা বলছিলাম যে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে আমি যেটা বুঝলাম, ও নাম্বারের ওজন বাড়ি গেছে তো। আহা কি বাড়ি হয়ে গেছে কইছো? কি শুরু করলেন আপনারা, বলেন। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর একটা ধরন যেটা দেখলাম, যেটা গুগলে কিছু লিখে সার্চ করলাম, স্পন্সর আকারে দেখালো, এটা কিন্তু একটা টাইপ। আরো কিন্তু টাইপ আছে, এটা এসইএম এর একটা টাইপ, এটাকে বলা হয় পিপিসি অ্যাড। এর আমরা ডিটেইলে আমি যেতে চাচ্ছিলাম না, এটা হচ্ছে পিপিসি অ্যাড, এইটা একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে আপনার ওয়েবসাইটের হেডারে ফুটারে এই যে সাইড বার গুলাতে বিজ্ঞাপন দেখায়, এই যে এরকম বিজ্ঞাপন আসে, এগুলো কিন্তু এক গুগল বিজ্ঞাপন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর একটা টাইপ, যেটাকে বলা হয় ডিসপ্লে বিজ্ঞাপন বা ডিসপ্লে অ্যাড। তো এই যে বিজ্ঞাপনগুলা দিচ্ছে যারা, এদেরকে বলা হয় অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজাররা কি করতেছে, তাদের প্রোডাক্ট এখানে বিজ্ঞাপন দিচ্ছে, তার বিনিময়ে কাকে পে করছে বলেন তো আপু, যে আপু কোশ্চেন করলেন। হ্যাঁ আমাদের না আমাদেরকে কেন না pay করছে? এই ওনারকে মানে লাইক যার পেজ ওনার আর কি। না ধরেন, এই যে ধরেন এই ডোমেইন লেগে সার্চ করলাম, নেমচিপ বিজ্ঞাপন চলতেছে, নেমচিপ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরেছে তার বিজ্ঞাপনের বাজেটের জন্য, এই টাকাটা কাকে দিচ্ছে? নেমচিপ গুগলকে। গুগলকে। আমি বললাম যে গুগলকে পে করছে। এখানে যে বিজ্ঞাপন যেগুলো দেখতেছেন এগুলো গুগলকে পে করছে। এই গুগল কি করতেছে, এই বিজ্ঞাপনটা দেখাবে কোথায়? এই পিপিসিটা তো মনে করেন, পিপিসি যে বিজ্ঞাপনটা এই যে ফার্স্ট পেজে যেটা, এইটা এই যে প্লেসটাতে দেখাচ্ছে, এটা কিন্তু গুগলের প্লেস। এই পেজটাকে কি বলা হয় আমরা জানি? এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সংক্ষেপে বলা হয় সার্চ। এখানে দেখাচ্ছে এটা গুগলের নিজস্ব জায়গা, দ্যাটস ওয়াই গুগল এখানে দেখাচ্ছে। কিন্তু এইটা তো গুগলের বাপ দাদার কোনো সম্পদ না, তাই না? এটা কার সম্পদ? এটা এই ওয়েবসাইট যার তার। তাহলে এখন আমার বাড়ির ওয়ালে মনে করেন যে আপনি একটা পোস্টার টাঙাইতেছেন, বা আমার বাড়ির ছাদে মনে করেন একটা বিলবোর্ড টাঙাবেন, তাহলে এই জায়গার মালিক তো আমি, তাই না? তাহলে আমাকে তার বিনিময়ে কিছু পে করতে হবে না? ঠিক তেমনি এই যে ওয়েবসাইটটা তারা এত টাকা পয়সা খরচ করে বানিয়েছে, এখন এই ওয়েবসাইটের এই ওয়ালে, মানে এই যে সাইডে উপরে নিচের যে বিজ্ঞাপন টাঙায় দিচ্ছেন, গুগল টাঙায় দিচ্ছে এই যে বিজ্ঞাপন, এর বিনিময়ে গুগল এই ওয়েবসাইটকে কিছু পে করবে। কোথা থেকে পে করবে? নিজের পকেট থেকে না। এই যে অ্যাডভার্টাইজার যে একটা অ্যামাউন্ট বাজেট ধরেছিল বিজ্ঞাপনের, এই বিজ্ঞাপনের এখান থেকে কিছু অ্যামাউন্ট গুগল তার নিজের পকেটে রাখবে, কিছু একে দিবে। এইভাবে এই বিজ্ঞাপনগুলা আয় করে থাকে। এর পাশাপাশি আরেক ধরনের বিজ্ঞাপন এই ওয়েবসাইটে হয়, যেমন
দেখেন এই যে বিজ্ঞাপনটা তীর আটা ময়দা সুজি, আবার এই যে আবাসন মেলা, এগুলা কিন্তু গুগল থেকে আসে নাই, আছে লেখা অ্যাডস বাই গুগল নাই। আবার এই গার্ডেনিং সাইটের এই বিজ্ঞাপনটাও দেখেন অ্যাডভার্টাইজমেন্ট লেখা, বাট অ্যাডস বাই গুগল লেখা নাই। এইগুলা কোলাবোরেশন করার মাধ্যমে তার ওয়ালে দিয়েছে। কিভাবে? ধরেন এই রেসিপি বুকটা আমার আছে, আমি সেল করি, যারা এখানে ভিজিটররা আসবে তারা যেন এখান থেকে দেখে এটা কেনে। দ্যাটস ওয়াই আমি 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 এটা টাকা পে করেছি এখানে দেখানোর জন্য। এই টাকাটা পে করেছি কাকে বলেন তো? এখানে দেখানোর জন্য গুগল বিজ্ঞাপন নাই। এই ওয়েবসাইটের ওনার কে? রাইট, এই যে ভাই ধরতে পেরেছেন, এই যে ওয়েবসাইটের মালিক যেটা, এই যে ওয়েবসাইটের মালিক, তার সাথে কন্টাক্ট করেছি, ভাই তোমার এখানে আমার কিন্তু ম্যাম এই কন্ট্যাক্ট কিভাবে করে? হ্যাঁ হ্যাঁ এই কন্ট্যাক্ট প্রসেসটা কি? এটা তো আমরা শিখবো আপু, ক্লাসে শিখবো, এগুলো তো সময় লাগবে শিখতে আমাদের ক্লাসে, স্টেপ বাই স্টেপ যাবো। তাহলে এই যে ইয়াটা, এই যে ইমেজ কন্টেন্টটা এইখানে তার রেসিপি সেল করতেছে, এইটা যেহেতু গুগল বিজ্ঞাপনের মাধ্যমে আমি এখানে আসি নাই, প্লেসটা গুগল দেয় নাই, প্লেসটা আমি নিজে নিয়েছি, নিজে ডিসাইড করেছি, এই ওয়েবসাইটের ওনারের সাথে কথা বলেছি, তাকে একটা অ্যামাউন্ট পে করেছি, দ্যাটস ওয়াই সেখানে আমাকে বিজ্ঞাপন দেখতে দিয়েছে। তাহলে দুটো ওয়েতে এই ওয়েবসাইট গুলো আর্ন করছে। নাম্বার ওয়ান, কিসের মাধ্যমে? মনিটাইজেশনের থ্রুতে। একটা আছে মনিটাইজেশনের থ্রুতে, আছে ওইটা তো স্কিপ করে গেছি। এই যে গুগল মানে মনিটাইজেশনের আপনি অ্যাপ্রুভাল পেলেই কিন্তু এই গুগল অ্যাডস গুলো আপনার এখানে দেখাবে। তাহলে মনিটাইজেশনের থ্রুতে আমরা একটা পাচ্ছি, একটা অ্যামাউন্ট আর্ন হচ্ছে, আর একটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড আপনার সাথে কোলাবোরেটিং এর মাধ্যমে তাদের বিজ্ঞাপন আপনার ওয়ালে দেখিয়ে এখান থেকে সে আর্ন করছে। কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না, কিন্তু এখানে অনেক ভিজিটররা আসে, মানে ওয়েবসাইটে অনেকে ভিজিট করতে আসে, এখান থেকে এখানে ক্লিক করলে কিন্তু এদেরও সেল হয়, প্লাস এরাও লাভবান হচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার আপু এখন? জি ম্যাম। ওকে, বুঝতে পারলে তো ভালো। ম্যাম তাহলে যে গুগলকে পে না করে শুধু আমি ওই ওয়েবসাইটে কথা বলে যদি আমি একটা দিই, তাহলে আমারও খরচ কম হইতেছে না? গুগলকে আমি দিতে চাই। খরচ, এখন গুগল তো আপনাকে অনেকগুলো ওয়েবসাইটে দেখাবে, অনেক জায়গায় দেখাবে। আর আপনি এই যে কোলাবোরেশন করলেন, আপনি হয়তো 2টা 4টা 5টা 10টা ওয়েবসাইটে করলেন আপনার অনেক টাকা থাকলে, কিন্তু গুগল তো এরিয়া আছে বা গুগলের ক্যাপাসিটি আছে আপনার একটা লার্জার নাম্বার অফ অডিয়েন্সের কাছে বা লার্জার নাম্বার অফ একটা ওয়েবসাইট গুলোতে আপনার কন্টেন্টটা দেখানো। তাহলে আপনার পরিধিটা বাড়লো না? আপনি পরিধি যত বাড়াবেন আপনার প্রচার তত বাড়বে, আপনার সেল তত বাড়বে। আচ্ছা, গুগলকে পে করলে ওরা আমাকে আরো বেশি প্ল্যাটফর্মে আর একটা দেখাবে? শুধু যে আপনার এখানে ওয়েবসাইটে হেডার ফুটারে এইভাবে দেখাবে তা না, আপনি জিমেলে দেখাইতে পারবেন, আপনি ইউটিউবে দেখাইতে পারবেন এই বিজ্ঞাপনটা, আপনি আবার ওই যে গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখাতে পারছেন। ইভেন আপনার এই যে ডিসপ্লে অ্যাড যেটা বলতেছি, এই একটা ওয়েবসাইটে সে দেখাচ্ছে এই বিজ্ঞাপন, এই যে এইটা যে এই একটা শুধু প্রথম আলোতে দেখাচ্ছে এটা এরকম না, এরকম আরো অসংখ্য ওয়েবসাইটের সাথে দেখাচ্ছে যেখানে ভিজিটর আছে আরো ভালো ভালো। ঠিক আছে, ওই ডিসপ্লে একটার কথাই আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা আরো অসংখ্য ওয়েবসাইটে দেখা। আসলে যে বললাম তো, আসলে সবগুলো প্রসেসই তারা কন্টিনিউ করার চেষ্টা করে বড় বড় বিজনেস গুলা, যেন কাস্টমার গুলাকে সব জায়গা থেকে ধরে নিয়ে আসা যায়। এখন এই ফেব্রি লাইফ বা দারাজ তো অনলি শুধু ফেসবুকে থাকতে পারতো, তাই না? বাট বাংলাদেশের সব অডিয়েন্স কি শুধু ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে না? তাহলে ওরা কেন বসে থাকবে? ওরা তো ইনস্টাগ্রামে ওদের মার্কেটিং করতেছে, ফেসবুকে ওদের এত ফ্যান ফলো, তাহলে ফেসবুক দিয়েই তো তারা চাইলে ব্যবসা চালিয়ে যেতে পারে। কিন্তু না, তারা কেন আরো 2টা 3টা 4টা প্ল্যাটফর্ম কেন তারা পিক করতেছে? কারণ যত বেশি ম্যাক্সিমাম জায়গায় তারা নিজেদেরকে প্রচার করবে বা প্রমোট করবে, তত ম্যাক্সিমাম সেল আসার পসিবিলিটি থাকবে। ঠিক আছে, ওকে। আজকের ক্লাস থেকে অ্যাসাইনমেন্ট দেওয়ার মতন কিছু পেলাম না বা দিচ্ছি না। আপনারা জাস্ট ক্লাস রেকর্ডেডটা আবার শুনবেন, শুনে যে জিনিসগুলো আননোন মনে হয় নোট করে রাখতে পারেন বা আননোন বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। এন্ড আগামী ক্লাস থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা চলে যাব, আমাদের ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসটা। তো এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে একটা কোশ্চেন নিব, যে কোনো একজন কোশ্চেন করতে পারেন। আর আচ্ছা, অনেকগুলো হ্যান্ড দিয়ে দেখতেছি, এগুলো আগের না এখন? আচ্ছা, আসিফুর রহমান বলেন।
যাদের কোশ্চেন নেওয়া হয়ে গেছে হ্যান্ড ডাউন করে ফেলেন। আচ্ছা, শিপা বেগম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি যে এই সমস্ত পিডিএফ বা মানে সমস্ত প্রেজেন্টেশনে আমাদের যত কুইজ আছে এগুলো কি আমরা পাবো কিনা ম্যাম? জি জি, কোনগুলা বুঝি নাই। এই যে আপনাদের সমস্ত প্রেজেন্টেশন কিংবা পিডিএফ ফাইল, এই যে ও বিভিন্ন আচ্ছা, এগুলো ডেফিনিশন। আসলে প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন হবে আমি প্রোভাইড করব আপনাদের মেসেঞ্জার গ্রুপে, যেগুলো প্রয়োজন হবে আমি এগুলো দিয়ে দিই। আপনাদের জন্য আছে অনেক কিছু রেডি করা আছে, ওই ম্যাটেরিয়ালস গুলো আমি সব পিডিএফ আকারে দিয়ে দেবো যেগুলো প্রয়োজন হবে। আর এগুলো যেগুলো প্রয়োজন নাই আননেসেসারি থিংগুলো নিয়ে কি করবেন, করেই থাকে। ঠিক আছে। আচ্ছা, আপু কি কোশ্চেন করছেন শিপা আপু? হ্যাঁ বলেন বলেন আপু, কি প্রবলেম? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি আসলে দেশের বাইরে থাকি। আমি প্রথম ক্লাসে এটা বলিনি, আমি বলতে চাই নাই, কিন্তু এখন একটা প্রবলেম হয়ে গেছে যে আমি 26 তারিখে একটা ইন্টারভিউ দিছি এখানে, আমার ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো বৃহস্পতিবারের ওদের একটা ক্লাস থাকবে 5টা থেকে, আমাদের ফ্রান্স টাইম 5টা থেকে, আপনাদের টাইমের সাথে কি আমার একটু সমস্যা হয়ে গেছে। এখন আমি বৃহস্পতিবারের ক্লাসটার জন্য খুবই টেনশনে আছি, আমি কিভাবে করবো, মানে আমি কিভাবে আগামী করবো। বৃহস্পতিবারে 4 তারিখেরটা? বুঝি নাই আপু কি বলছেন। মানে আগামী বৃহস্পতিবারেরটা বলছেন? না, আমার অক্টোবর থেকে ক্লাস শুরু হবে, মানে ওইটাও আমার একটা ক্লাস। ও আচ্ছা, তাহলে আপনার প্রতি বৃহস্পতিবারে ক্লাস থাকবে? জি আপু, প্রত্যেক বৃহস্পতিবারে 5টা থেকে থাকবে এইখানে, আর আপনাদের 9টা বাংলাদেশ টাইম। এখন তাহলে তো এটার জন্য আমি কিছু করার নাই, আপনার তাহলে ওই যে রেকর্ডেড ক্লাস দেখে নিতে হবে, যেহেতু আমাদের এখান থেকে রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে। এছাড়া তো আপু, আমি কি অন্য কোনো ব্যাচে শিফট হতে পারবো না? অন্য ব্যাচে ওইটা ইশিকন স্যার কথা বলা লাগবে আপনার ইয়াতে কি বলে হেল্পলাইনে কথা বলা লাগবে, কারণ কোনো ব্যাচ আছে কিনা, বা হয়তো আপনি মানে বলেছিলেন প্রথম ক্লাসে যে জি আপনার ভাই, ভাইয়াকে আমি বলছিলাম, রাসেল ভাইয়াকে, উনি বলছিল যে আমি 25 তারিখের মধ্যে যাতে এটা কনফার্ম করি, কিন্তু 26 তারিখে আমার ইন্টারভিউ ছিল, আর ইন্টারভিউর উপর আপু ডিপেন্ড ছিল যে আমি অ্যাকসেপ্ট হবো কিনা। আচ্ছা, এখনো তো মাত্র 2টো ক্লাস গেল, আপনি একটু কথা বলে দেখেন, যদি এমন হয় কার একটু সাথে লেট। কথা বলবো আপু, ওই যে হেল্পলাইন ওটাতে? হ্যাঁ হ্যাঁ, হেল্পলাইন গুলোতে বলা লাগবে, কারণ কোন ব্যাচ কখন হয় এগুলো আসলে তো জানা নেই আমার। হ্যাঁ, যদি সুযোগ থাকে অবশ্যই দেখবে আপনার বিষয়টা। ঠিক আছে, কারণ সপ্তাহে 2 দিন ক্লাস, আপনি আবার 1 দিন যদি রেকর্ড দেখা লাগে, এটাও তো আবার একটা মুশকিল, তাই না? জি আপু, আর এরকম তো রেকর্ড দেখে যদি শেখা যাইতো তো ইউটিউব থেকে অনেক রেকর্ড কিছু দেখে মার্ক আসলে, হ্যাঁ এই রেকর্ড দেখে কি আসলে ওই যে আগ্রহটা কমে যায়, রেকর্ডের উপর ডিপেন্ডেন্ট থাকলে লাইভ ক্লাসে থাকাটা দরকার। ঠিক আছে, তো একটু কথা বলে দেখেন। ঠিক আছে, আচ্ছা আপু, ঠিক আছে। সপ্তাহে আমি 3 তাহলে দিন হতো, কালকে কি একদিন অফিস সাজেশন টাইম দিন। খোলা আছে? কালকে তো শুক্রবার। হ্যাঁ, শুক্রবারে আবার খোলা আছে কিনা দেখেন, তারপর ফোন দিয়েন, দিতে তো সমস্যা নেই যদি কেউ রিসিভ ওকে করে। আপু। ম্যাম, আমি শুক্রবারে অনেকবার কল দিয়ে ট্রাই করছিলাম, এর আগে শুক্রবার দিন জেনারেলি অফ থাকে। আচ্ছা, অফ থাকলে তাহলে ওই যদি না রিপিট করে তাহলে শনিবারে ট্রাই করেন। আর আজকে আপু, টাইম আপনি কি এটা কারোর সাথে ডিসকাস করতে পারবেন না আমার জন্য? না, এটা আসলে যদি সুযোগ থাকে আমার বলতে হবে না, আপনাকে তারা সুযোগ করে দিবে। ঠিক আছে, ওই শিখন সাপোর্ট থেকে করে দিবে যদি সুযোগ থাকে। আর সুযোগ না ওকে আপু। থাকলে তাহলে দেখা যাবে যে একটা টাইম, তাদের তো একটা পলিসি আছে, তো আসলে হুম। টাইমটা ব্রেক হয়েছে কিনা আই ডোন্ট নো। কারণ আপনাদের আচ্ছা স্টুডেন্ট টার্মস কন্ডিশন গুলো তো আমার পড়া হয় খুব কম, তো আপনার টার্মস কন্ডিশন ব্রেক হয়েছে কিনা তো আমি জানি না। যদি ব্রেক হয়ে থাকে তখন দেখা যায় বলবে হয়তো কন্টিনিউ করতে, অথবা চেষ্টা করবে সর্বোচ্চ, আই থিঙ্ক। ঠিক আছে। ওকে আপু, থ্যাংক ইউ আপু। ওকে, ওয়েলকাম। তাহলে সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালাম।